6। আসসালামু আলাইকুম। আমাদের আজকের কোণের ক্লাসে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের ভিতরেই ইনশাল্লাহ ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্টস করে দেন ক্লিয়ার কিনা সব কিছু। সব কিছু কি ঠিকঠাক? আচ্ছা, আচ্ছা ভাই, আমরা ক্লাস শুরু করি তার আগে একটু কথা বলি। আমাদের গত 2 দিন আগে একটু ফেসবুকের সমস্যা ছিল। আমি গতকালকে যখন আমার পেইড বেসে ক্লাস নিয়েছিলাম সেখানেও ফেসবুকে কিছুটা গতকালকে সমস্যা ছিল। যদি আজকেও সমস্যা থাকে সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা করেন। বেশি সমস্যা হলে তো অবশ্যই আমরা ক্লাসটা কন্টিনিউ করব না। একটু সমস্যা হলে একটু সবাই ধৈর্য ধারণ করে ক্লাসটা করেন, কারণ গত 2 দিন ধরে ফেসবুকে একটু সমস্যা ছিল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে তাহলে ক্লাস শুরু করি। আজকে আমি যেই টপিক্সটা পড়াবো সেটা হচ্ছে কোণ। আমি চেষ্টা করব একটু সহজ করে আপনাদের পড়ানোর জন্য, বাকিটা আল্লাহ ভরসা। তাহলে আমি ক্লাস শুরু করলাম। আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে, প্রত্যেকের পরিচিতদের একটু ক্লাসটা যাতে করতে পারে এজন্য নিজ নিজ টাইমলাইন থেকে ক্লাসটা শেয়ার করে দেন। আর কমেন্টসে একটু ফ্রেন্ডদের মেনশন করুন যাতে তারাও ক্লাসটা করতে পারে। তাহলে সবাই একটু শেয়ার করেন, একটু কমেন্টসে মেনশন করেন। আমি ক্লাস শুরু করতেছি। প্রথমে আমি পড়াবো টাইপ 1। টাইপ 1 হচ্ছে বিভিন্ন প্রকারের কোণের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ কোনটা কি। আপনারা যারা ইতিমধ্যে আমার একাধিক ক্লাস করছেন তারা সবসময় দেখছেন আমি প্রচলিত নিয়মের বাইরে যেয়ে একটু পড়ানোর চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আচ্ছা, বিষয়টা একটু দেখেন। আমি একটু মার্কিং করলাম এটার নাম দিলাম 0 ডিগ্রি। এরপর হচ্ছে কি 90 ডিগ্রি। এরপর হচ্ছে কত 180 ডিগ্রি। এরপর হচ্ছে কত 360 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা শুরু করলাম কি দিয়ে, বিষয়টা দেখেন। এতটুকু বুঝলেই ঝামেলা শেষ। 0 ডিগ্রি, তারপরে মার্কিং 90 ডিগ্রি, তারপর হচ্ছে 180 ডিগ্রি, তারপর হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমি এতটুকুর নাম দিচ্ছি সূক্ষ্মকোণ। এতটুকুর নাম দিচ্ছি আমি সূক্ষ্মকোণ। মানে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তার মানে সূক্ষ্মকোণের আমি অংশটুকু কি বলতেছি 0 <θ <90, মানে এতটুকু অংশ হচ্ছে আমার সূক্ষ্মকোণ।
যদি 90 হয়ে যায়, মানে থিটা সমান সমান যদি 90 হয়, তখন আমি তারা বলতেছি সমকোণ। বিষয়টা দেখেন ভাইয়া। আচ্ছা, তারপর 90 থেকে 180, 90 থেকে 180 এটাকে আমি বলতেছি স্থূলকোণ। স্থূলকোণ তার মানে হচ্ছে 90 লেস দেন থিটা লেস দেন 180। বিষয়টা দেখেন, প্রথমে কি 0 থেকে 90, এরপর হচ্ছে কি 90, এরপর হচ্ছে কি 90 থেকে 180, এরপর হচ্ছে কি 180। যদি 180 হয়, 180 হয়, তখন আমি তারা বলতেছি সরল কোণ। দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 180। আচ্ছা, তারপর এতটুকুর নাম আমি বলতেছি প্রবৃদ্ধ কোণ। তার মানে আপনি যদি এই ছবিটুকু বোঝেন, আপনার বিভিন্ন প্রকার কোণের ঝামেলা শেষ। মানে কি, এই অংশটুকু হচ্ছে আমার সূক্ষ্মকোণ, এইটা হচ্ছে আমার সমকোণ, এতটুকু হচ্ছে আমার স্থূলকোণ, এইটা হচ্ছে আমার সরল কোণ, এতটুকু হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ। তার মানে কি, যদি 90 লেস দেন থিটা লেস দেন 90 হয়, 0 লেস দেন থিটা লেস দেন 90 হয়, তখন আমি তার বলবো কি সূক্ষ্মকোণ। 90 হলে আমি বলবো কি সমকোণ। 90 থেকে যদি 180 হয়, তাহলে আমি কি স্থূলকোণ। 180 হলে কি সরল কোণ। 180 থেকে 360, দ্যাট মিনস 180 লেস দেন থিটা লেস দেন 360 হলে কি প্রবৃদ্ধ কোণ। তার মানে আপনাকে অনেক সময় পরীক্ষায় এরকম একটা গাণিতিক রেঞ্জ দেয় যে 180 লেস দেন থিটা লেস দেন 360, এরূপ ক্ষেত্রে এটা কী কোণ? তখন অ্যান্সার হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। যদি বলা হয় 90 লেস দেন থিটা লেস দেন 180, এরূপ ক্ষেত্রে কী কোণ? স্থূলকোণ। আচ্ছা, এখন এই লেখাগুলোর আপনি তো এইভাবে লিখতে পারেন, 90 মানে কি এক সমকোণ, আর 180 মানে কি 2 সমকোণ। 180 মানে হচ্ছে 2 সমকোণ, 360 মানে কি 4 সমকোণ। তার মানে কি স্থূলকোণের ক্ষেত্রে ঘটনাটা ঘটে কি, এক সমকোণের থেকে বড় কিন্তু 2 সমকোণের থেকে ছোট। আমরা যারা অসমতার ক্লাস করছি, এগুলো তো লেস দেন গ্রেটার দেন সব কিছু বুঝি। তার মানে স্থূলকোণের ক্ষেত্রে হয় কি, এক সমকোণের থেকে বড় কিন্তু 2 সমকোণের থেকে ছোট। আর প্রবৃদ্ধ কোণের ক্ষেত্রে হবে কি, 2 সমকোণের থেকে বড় কিন্তু 4 সমকোণের থেকে ছোট। সরল কোণের সময় হবে কি 180, সমকোণের সময় হবে কি 90। তার মানে সমকোণের সময় হচ্ছে কি এক সমকোণ, সরল কোণের সময় হচ্ছে কি 2 সমকোণ, সূক্ষ্মকোণের সময় আবার কি এক সমকোণের থেকে ছোট। তার মানে আপনাকে পরীক্ষায় মাল্টিপারপাস কোশ্চেন দিতে পারে। কি ধরনের কোশ্চেন? যে 150 এটা কি কোণ? 150 কি এই ঘরে পড়ছে না, তার মানে এটা কি স্থূলকোণ। যদি আপনারা কোশ্চেন দেয় 30 কি কোণ, 30 পড়ছে এই ঘরে, তার মানে কি সূক্ষ্মকোণ। যদি বলা হয় 282 কোন কোণ, 282 পড়ছে এই ঘরে, তার মানে কি প্রবৃদ্ধ কোণ। কথা বোঝা গেছে? আবার যদি কোশ্চেন দেয় 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট, এটা কেমন কোণ? 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট, এটা কেমন কোণ? প্রবৃদ্ধ কোণ। যদি বলা হয় 0 লেস দেন থিটা লেস দেন 90, এটা কোন কোণের ক্ষেত্রে প্রযোজ্য? অ্যান্সার কি সূক্ষ্মকোণ। আমি কি পুরো বিষয়টা বুঝাতে পারছি? তার মানে এই পিকচারটা যদি আপনি বোঝেন, এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক আমরা কি পারবো। যদি পারেন, আমি ক্লাসের শেষে একটা প্র্যাকটিস শিট দেবো, ওখানে প্রায় 15টার মতো এক্সাম্পল থাকবে। 15টা এক্সাম্পলই আপনি পারবেন যদি এই ছবিটা বুঝে থাকে। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, তাহলে সবাই লেখেন টাইপ 1 ডান। জাস্ট এইটুকু যদি বোঝেন, কোনো ডেফিনেশন মুখস্থ করতে হবে না, কিচ্ছু মুখস্থ করতে হবে না। এইটা বুঝলে আপনি যে কোনো এক্সাম্পল অ্যান্সার করতে পারবেন। আপনারা কি বুঝছেন কিনা একটু কমেন্টস করে আমাকে ফিডব্যাক দেন। এটা বুঝছেন কিনা একটু সবাই কমেন্টস করে ফিডব্যাক দেন। আজকে তেমন একটা এক্সাম্পল করাবো না, শুধু আমরা বিষয়গুলো বুঝবো, বুঝলে ইনশাল্লাহ পারবো। পুরো বিষয়টা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন এবার একটা স্ক্রিনশট নেন। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন সবাই একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, সবাই টাইপ 1 তাহলে বুঝছেন। তাহলে আমি আর এটা নিয়ে কোনো কথা বলতেছি না। আমি ক্লাসের শেষে আজকে রাতে অথবা কালকে সকালে যে প্র্যাকটিস শিটটা দেবো, ওখানে 14-15টার মতো এক্সাম্পল আছে, সবগুলো পারবেন। আর যে কোনো গাইড বইটা
একটু খেয়াল করবেন, তাহলে যে কোনো গাইড বইয়ের ম্যাথগুলো বা প্রশ্নগুলো করতে পারবেন। আচ্ছা, আমরা টাইপ 1 যদি বুঝে থাকি খুব ভালো কথা। এবার আসেন আমরা পড়ব টাইপ 2। আচ্ছা, টাইপ 2 প্রথমে একটা বাংলা লিখতেছি, সবাই একটু বাংলাটা লেখেন বা স্ক্রিনশট নেন। আচ্ছা, আমি একটা ডেফিনেশন লিখছি সন্নিহিত কোণের। আমি প্রথমে জ্যামিতি যখন ক্লাস নেই, আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি, জ্যামিতিতে কখনোই কোনো ডেফিনেশন মুখস্থ করা যাবে না। তার মানে বিষয়টা হচ্ছে ফিগার দিয়ে বুঝতে হবে। আপনার কি সংজ্ঞা মুখস্থ করার টাইম আছে? বিষয়টা দেখেন, আমি একটা ছবি আঁকলাম। আচ্ছা, আমি একটা ছবি আঁকলাম। আচ্ছা, এই ছবিতে এই ও হচ্ছে আমার শীর্ষবিন্দু, আর ওবি হচ্ছে আমার সাধারণ বাহু। আমি একটা ছবি আঁকলাম, ছবিটা সবাই একটু ফাইন্ড আউট করেন, করছেন? আচ্ছা, এইবার সে আমি একটু ডেফিনেশনটা পড়ি। দুটি কোণের একই শীর্ষবিন্দু, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তার মানে কোণ কয়টা? দুইটা উৎপন্ন হয়েছে। আমার এই একটা কোণ, এই একটা কোণ, তাই না? তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু হয়, এই দুইটা কোণেরই একই শীর্ষবিন্দু কি ও না? তাহলে দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং একটা যদি সাধারণ বাহু থাকে, সাধারণ বাহু কোনটা? ওবি। আচ্ছা, বিষয়টা দেখেন, তাহলে আমার যে দুইটা কোণ উৎপন্ন হলো, কি কি কোণ? একটা হচ্ছে কোণ এওবি, কোণ এওবি, আর একটা কোণ হচ্ছে কি? কোণ বিওসি। এই দুইটা কোণের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? এই দুইটা কোণেরই শীর্ষবিন্দু হচ্ছে কি? ও। তার মানে কি? একই শীর্ষবিন্দু। আর একটা সাধারণ বিন্দু হচ্ছে কি? একটা সাধারণ বাহু হচ্ছে কি? ওবি। তাহলে আমরা ডেফিনেশন শিখছি কি? দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তার মানে এই কোণ এওবি আর এই কোণ বিওসি, এই দুইটা কোণেরই একই শীর্ষবিন্দু হচ্ছে কি? আমার ও। খুব ভালো কথা। আর একটা সাধারণ বাহু হচ্ছে কি? ওবি। তাহলে এই একটা কোণ, এই আরেকটা কোণ, এই একটা কোণকে আরেকটা কোণের কি কোণ বলা হবে? সন্নিহিত কোণ। তার মানে আপনি কি ছবিটা বুঝছেন? যদি বুঝে থাকেন, অনেক সময় পরীক্ষায় সন্নিহিত কোণের ডেফিনেশনটা দেয়। ডেফিনেশনটা যদি না বোঝেন, এই ফিগারটা আঁকবেন, আইকা দেখবেন কি এটার নাম শীর্ষবিন্দু, মানে একই শীর্ষবিন্দু, একই সাধারণ বাহু, এইটা থাকলে নাম কি? সন্নিহিত কোণ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন এই সন্নিহিত কোণের ক্ষেত্রে যেটা আমাদের পরীক্ষায় মাস্ট জানতে হবে, সেটা হচ্ছে পূরক কোণ আর সম্পূরক কোণ। এটা খুব ইজি আলোচনা। পূরক কোণ আর একটা হচ্ছে কি? সম্পূরক কোণ। সাইলেন্ট প্লেস। একটা হচ্ছে পূরক কোণ আর একটা হচ্ছে কি? সম্পূরক কোণ। খুব নর্মালভাবে শিখবেন, দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি এক সমকোণ, এক সমকোণ মানে কি? যদি 90 ডিগ্রি হয়, দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে হবে কি? পূরক কোণ। আর যদি 180 ডিগ্রি হয়, তাহলে হবে কি? সম্পূরক কোণ। তার মানে আমরা এক সমকোণ, দুই সমকোণ এভাবে পড়বো না, আমরা পড়বো কি? 90 ডিগ্রি, 180 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ, 180 ডিগ্রি মানে কি? দুই সমকোণ। তাহলে দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি, মানে এক সমকোণ হলে কি? পূরক কোণ। আর 180 ডিগ্রি হলে হবে কি? সম্পূরক কোণ। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন, এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে? সন্নিহিত কোণ কাকে বলে? ছবিটা আঁকলেই ভেজাল শেষ, মুখস্থ করবেন না। পূরক কোণ, সম্পূরক কোণ কাকে বলে? এটাও কি বোঝা হয়েছে? যদি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে সবাই একটু লেখেন বেসিক ডান। এরপর আমি এক্সাম্পল দেখাচ্ছি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, সবাই লেখেন বেসিক ডান। বেসিক ডান।
আচ্ছা, আজকে আমি আপনাদের কাছ থেকে একটা খুব সম্ভবত থ্যাঙ্কস আমার পাওয়া উচিত। প্রশ্ন হচ্ছে কেন? আপনারা দেখেন আমার কিন্তু পাঞ্জাবিটা ঘামে ভিজা, মানে আমি মাত্র বাসায় ঢুকছি, ঢুকে আমি কিন্তু জামাটাও চেঞ্জ করতে পারি না। সাধারণত আমি টি শার্ট পরে ক্লাস নেই, আমি বাইরে ছিলাম, অনেক তড়িঘড়ি করে 10টার ক্লাসটা যাতে মিস না হয় খুব দ্রুত আসার চেষ্টা করছি, এবং আমি বাসায় বসেছি 9:55-তে। 5 মিনিটে সেট আপ রেডি করে আমি ক্লাসটা নেওয়া শুরু করছি। আমার চোখ মুখ দেখলেও বোঝার কথা যে আমি একটু ক্লান্ত, মুখ বা যেভাবে সাধারণত আমি কথা বলি তার থেকে মানে আজকে একটু ডিফারেন্ট কি মনে হচ্ছে না? আমার কিন্তু পাঞ্জাবিটা আমি বন্ধ খুলতে পারি নাই, তাহলে কি আমি একটা থ্যাঙ্কস ডিজার্ভ করি না? কি ডিজার্ভ করি কিনা বলেন? এটা থ্যাঙ্কস দেওয়া উচিত বাইরে। কারণ ক্লাসটা আমি চাইলে ক্যান্সেল করতে পারতাম অথবা পিছাতে পারতাম। ক্যান্সেল বা পিছালে যেটা হয়, আপনার যে রিদমটা ছিল ক্লাসের, এই রিদমটা আপনারও নষ্ট হবে, আমারও নষ্ট হবে। চেষ্টা করছি এই কারণে যাতে আমরা ক্লাসটা করতে পারি। ইনশাল্লাহ ক্লাসটা ভালো হবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। কারণ ক্লাস যদি ভালো না হয় আমি নিজ থেকেই বলি যে আজকে আর ক্লাস কন্টিনিউ হবে না। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এইবার একটু আমরা ললিপপ টাইপের জিনিস পড়বো, তারপর একটু ক্রিটিক্যাল জিনিস পড়বো। এবং আজকের ক্লাসের সবচেয়ে মজার জিনিস যেটা, অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, আপনারা অনেকেই বোঝেন না, এটা আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে ক্লাসের শেষে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল একটু দেখি। আমি শিটটা দিয়ে দেবো ভাইয়া, এই এক্সাম্পল লেখা লাগবে না, এই যে দেখেন সব এক্সাম্পল দেওয়া আছে, যে এই শিটটাই আমি দিয়ে দেবো, সব এক্সাম্পল তখন করে নেবেন। আচ্ছা, তোলা লাগবে না, আমি কটা এক্সাম্পল করাই। আপনাকে যদি ললিপপ টাইপের কোশ্চেন দেয়, আপনারা বলবে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত, অথবা বলবে সম্পূরক কোণ কত। আচ্ছা, কি বলবে? 90 ডিগ্রি কোণের হয় পূরক কোণ বের করতে বলবে, নাহলে সম্পূরক কোণ বের করতে বলবে। আচ্ছা, আপনি যে কনসেপ্টটা শিখছেন, কনসেপ্টটা ছিল কি? পূরক কোণ, আরেকটা হচ্ছে সম্পূরক কোণ। আমাদের পূরক কোণের কনসেপ্টটা ছিল দুটি সন্নিহিত কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তার মানে কি, একটা কোণ আপনার যদি θ1 হয়, আর একটা কোণ যদি θ2 হয়, তাহলে θ1 প্লাস θ2 সমান কত? 90 ডিগ্রি। আপনার আমি পূরক কোণের কনসেপ্ট কি বলছি, এটা একটু ডিটেলস বলতেছি, এরপর আরও মুখে কোণ বলে দিচ্ছি। পূরক কোণের কনসেপ্ট ছিল দুইটা সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একটা কোণ যদি θ1 হয়, একটা কোণ যদি θ2 হয়, তাহলে পূরক কোণের সময় কি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আর সম্পূরক কোণের ক্ষেত্রে কি θ1 প্লাস θ2 সমান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন একটা কোণ বলছে 90, দিয়ে বলছে আরেকটা কোণ কত। তাহলে আপনি যদি মুখে না করতে পারেন, তাহলে কি একটা 90 ডিগ্রি, তাহলে কি 90 ডিগ্রি প্লাস θ2 সমান 90, তাহলে আরেকটা কত? 90 মাইনাস 90, দ্যাট মিনস হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, সম্পূরক কোণ বললে একটা হচ্ছে 90 ডিগ্রি, আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আপনি যদি একটু দ্রুত ক্যালকুলেশন না করতে পারেন, তখন কি এই ফর্মুলা দুটো ইউজ করে করবেন, যে θ1 এর মান দেওয়া আছে, তাহলে θ2 কত। কথা কি বুঝতে পারছি? কিন্তু এত কিছু কি করার আসলে আমাদের টাইম আছে? নাই। তাহলে আমরা কি করব, যখন পূরক কোণ বলবে তখন যেই কোণটা দেয়া আছে তাহলে 90 থেকে বিয়োগ করবেন। দেয়া আছে কত? 90, তাহলে 90 থেকে 90 বিয়োগ করলে কত? 0। তার মানে 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 0 ডিগ্রি। সম্পূরক কোণ বললে কি করবেন? 180 ডিগ্রি দিয়া বিয়োগ করবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি ভালো কথা, না বুঝে থাকলে আরেকটা এক্সাম্পল দেখেন। আপনারা কোশ্চেন দিছে 35 ডিগ্রি, একটা কোণ দেওয়া আছে, কোণ x = 35 ডিগ্রি হলে কোণ y = হোয়াট? ক্লু দিছে কোণ x ও কোণ y যদি পরস্পর পূরক কোণ হয়। বিষয়টা দেখেন ভাইয়া, আপনারা বলা হয়েছে x আর y যদি পূরক কোণ হয়, আর x এর মান যদি 35 ডিগ্রি হয়, তাহলে y এর মান কত? আপনারা আমি কি শিখাইছি? পূরক কোণ বললে আপনি কি করবেন? 90 ডিগ্রি দিয়ে বিয়োগ করবেন। তাহলে 90 ডিগ্রি দিয়ে যদি 35 ডিগ্রিতে বিয়োগ করেন, তাহলে আসে কত? 55 ডিগ্রি। তার মানে কোণ y এর মান কত? 55 ডিগ্রি। আচ্ছা, তাহলে পূরক বললে কি করব? 90 ডিগ্রি থেকে প্রশ্নে যে কোণের মানটা দিয়েছে তার বিয়োগ করে দেব। আর যদি সম্পূরক বলে, তাহলে 180 ডিগ্রি থেকে প্রশ্নে যে কোণের মানটা দেওয়া আছে তারে বিয়োগ করব। আমরা কি বুঝছি? যদি বুঝে থাকি টাইপ 2 খুবই সোজা, আমরা টাইপ 3 একটু ডিপ ম্যাথ করব। টাইপ 2 লেখেন ডান। টাইপ 2 যদি সবাই বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। তাহলে টাইপ 2 সামারি কি শিখলাম? সন্নিহিত কোণের ডেফিনেশন ছবি দিয়ে শিখবো। কখনো যদি সন্নিহিত কোণ কাকে বলে ডেফিনেশনটা আসে, যাতে আমি বুঝতে পারি এটা সন্নিহিত কোণ। আপনারা সন্নিহিত কোণের ডেফিনেশন দিয়েই বলবে এটা কিসের, কি, কারে বলে, 4টা কোণের নাম দিয়ে দিবে। কথা বুঝছেন?
তাহলে পূরক কোণ কারে বলে সেটাও পারছি, সম্পূরক কোণ কারে বলে সেটাও পারছি। ললিপপ কোশ্চেন দিলে কি বলবে, একটা কোণ দিয়ে বলবে এই কোণের পূরক কোণ কত অথবা এই কোণের সম্পূরক কোণ কত। পূরক কোণ বললে 90 ডিগ্রি থেকে যেই কোণটা দেওয়া আছে তারা বিয়োগ করে দিবেন। সম্পূরক কোণ বললে 180 ডিগ্রি থেকে যেই কোণটা আছে তারা বিয়োগ করে দিবেন। যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 2 ডান। এখন আমরা আস্তে আস্তে ডিপে ঢুকবো, টাইপ 3-তে একটু ডিপে ঢুকবো, টাইপ 4-এ ডিপে ঢুকবো। এরপর আমরা সবচেয়ে মজার জিনিসটা শিখবো, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ। খুব সহজে কীভাবে বুঝবেন, ইনশাল্লাহ যেই টেকনিকটা শিখাবো জীবনে ভুল করবেন না। আপনারা ম্যাক্সিমামই বোঝেন না একান্তর কোণ, অনুরূপ কোণ কীভাবে বাইর করে, কারণ আপনারা ওই ডেফিনেশনটা বোঝেন না, ডেফিনেশন বোঝা সম্ভব না। যাহা ম্যাথমেটিক্সে বোঝা সম্ভব না তাহাই বোঝার চেষ্টা করা যাবে না, কারণ যেটা আপনি বাংলা পড়ে বুঝবেন না সেটা আপনাকে ম্যাথমেটিক্যালি বুঝতে হবে বা অন্য একটা সিস্টেমে বুঝতে হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই একটু মেনশন টেনশন করেন, মাত্র 400 জন লাইভ করতেছেন, একটু ফ্রেন্ডদের মেনশন করেন। ভাইয়া এত ইয়ে করে, ওরে আল্লাহ, একটা বর্ণ কম বর্ণ ছোট, এইভাবে করতে গেলে তো পরীক্ষা ভুলে যাওয়ার চান্স আছে। সবাই একটু পরিচিতদের মেনশন টেনশন করেন। কথা কি বুঝছেন? আমরা এখনই মজার আলোচনায় ঢুকবো, একটু মেনশন করেন, শেয়ার করেন। ভাইয়া তো ডেডিকেশন দিয়ে ক্লাস নেয়, ভাইয়ার গ্রুপটাকে একটু পরিচিত করবেন না? ভাইয়ার গ্রুপটাকে একটু পরিচিত করা দরকার। তো এর জন্য কি করতে হবে, ফ্রেন্ডদের মেনশন করতে হবে, ক্লাস শেয়ার করতে হবে। ভাইয়া যত বেশি পরিচিত হবে ভাইয়ার তত বেশি বেশি ফ্রি ক্লাস পাওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? ভাইয়াকে ভালোবাসতে হবে, ভাইয়ার গ্রুপকে নিজের গ্রুপ মনে করতে হবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন টাইপ 3, এটা ইম্পর্টেন্ট টাইপ। এখানে আমি একাধিক এক্সাম্পল করাবো, খুব সহজ নিয়মে করানোর চেষ্টা করব। সবাই একটু ঠান্ডা মাথায় বিষয়টা বুঝবেন, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। একটা এক্সাম্পল দিছে, দুটি পূরক কোণের আচ্ছা ভাইয়া, এই অঙ্কটা প্রথমে দেখি। বলছে কি দুইটা পূরক কোণের অনুপাত হচ্ছে 2:3। যারা হচ্ছে আমার অনুপাতের ক্লাস ইতিমধ্যে আমার পেইড বেসে করছেন তারা খুব ভালোভাবে বোঝার কথা, যারা করেন নাই তারা বিষয়টা দেখেন। আমাদের যখনই অনুপাতের কনসেপ্ট দিবে, আমি তো আপনাদের পিতা পুত্রের মতো করাইছি, এই গ্রুপে করাইছি, আমরা কি শিখছি, আমরা অনুপাতের কনসেপ্ট দিয়ে করব না, আমরা এক্স ধরে করব। তার মানে 2:3, এটার আমরা কি লিখবো, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। আমার কথা বুঝছেন? তার মানে আপনার সরল যৌগিক মুনাফা হোক, পিতা পুত্রের অঙ্ক হোক, যেখানে এরকম অনুপাত দেয়া থাকবে আপনি অনুপাতের কনসেপ্টে যাবেন না, আপনি 2-রে ধরবেন 2x, 3-রে ধরবেন 3x। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে আমি একটা কোণ পাইছি 2x আর একটা কোণ পাইছি 3x। বোঝা গেছে? আচ্ছা, বলছে কি দুটি পূরক কোণ। আমি একটু আগে আপনার শিখাইছি কি, দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি কখন, পূরক কোণ হলে। তাহলে এই দুইটা কোণের সমষ্টি যেহেতু পূরক কোণ, তার মানে কত, 90 ডিগ্রি। ভাই বুঝেন আমি কি করতেছি, 2x + 3x = কত, 90। কেন? যেহেতু পূরক কোণ বলছে, তার মানে এই দুইটা কোণের যোগফল হবে 90। পূরক না বললে যদি সম্পূরক বলতো তাইলে এই দুইটা কোণের যোগফল হইতো 180। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, বা 5x = হয় কত, 90। আচ্ছা, এখান থেকে আমি দুইটা টাইপের ক্যালকুলেশন দেখাবো, যার কাছে যেটা সোজা মনে হবে সে সেটা ফলো করবেন। প্রথমে আসেন মেথড 1। আচ্ছা, আপনার বা 5x বের করছেন কত, 90, বা x = কত, 90/5। আচ্ছা, 90/5, তাহলে এখান থেকে x এর মান আসে কত, 18 ডিগ্রি। খুব ভালো কথা। এইবার আপনারা বলছে কি দুইটা পূরক কোণের উপর যদি 2:3 হয় তাহলে ক্ষুদ্রতর কোণ কোনটা? আচ্ছা, 2x আর 3x এর মধ্যে ক্ষুদ্রতর কোণ কোনটা, 2x না? তাহলে ক্ষুদ্রতর কোণ হচ্ছে 2x। তাহলে এখন x এর মান এখানে বসায় দেন, তাহলে কি 36 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতর কোণ কত, 36। আমি কি বুঝতে পারছি? 2x আর 3x এর ভিতর ছোট কোণটা 2x, তাহলে ক্ষুদ্রতর কোণ কত, 2x না? এখন 2x এর x এর জায়গায় 18 বসায় দিলে গল্প শেষ। যদি বলতো বৃহত্তর কোণ, তাহলে বৃহত্তর কোণ কত, 3x। তাহলে x এর মান এখানে বসাই দিলে কি বৃহত্তর কোণ চলে আসতো। তাহলে ক্ষুদ্রতর কোণ চাইলে আমি 2x এর মান বসাইতাম, বৃহত্তর কোণ বললে আমি 3x এর মান বসাবো। কথা বোঝা গেছে? যদি বলা হয়তো কোণ দুইটা কত, তাহলে আপনি ক্ষুদ্রতর কোণটা বের করছেন 36, এরপর আপনি x এর মান বসে আরেকটা কোণের মানও বের করতে পারেন 54, অথবা 90 থেকে 36 বিয়োগ করেও বের করতে পারেন 54। তার মানে
এখান থেকে আপনারা ক্ষুদ্রতর কোণ বের করতে বলতে পারে, পারবো। বৃহত্তর কোণ বের করতে বলতে পারে, তাও পারবো। কোণ দুইটা বের করতে বলতে পারে, তাও পারবো। কথা কি বুঝে গেছে? বুঝছেন? এটা হচ্ছে অ্যানালগ যুগের ক্যালকুলেশন। যুগ তো এখন ডিজিটাল, অ্যানালগ ক্যালকুলেশন করা কি যাবে না? তাহলে আমরা ডিজিটাল ক্যালকুলেশনটা একটু শিখি। 2x প্লাস 3x সমান সমান হচ্ছে 90, এই পর্যন্ত ঠিক আছে? বা 5x ইকুয়ালস টু কত? 90, বা x সমান সমান কি 90/5, এই পর্যন্ত ঠিক আছে? ওকে, এবার দেখেন বাইর করতে বলছে কি ক্ষুদ্রতর কোণ। ক্ষুদ্রতর কোণ মানে কি 2x, তার মানে কি 2x বাইর করতে বলছে না? বা 2x সমান সমান তাহলে কি 90 × 2 / 5, কাটাকাটি করলে 18 দুগুণা 36 ডিগ্রি। তাহলে আপনার ক্ষুদ্রতর কোণ মানে কি 2x বাইর করতে বলছে, তাহলে এখানে বের করবো কার মান? 2x এর মান। যদি ক্ষুদ্রতর কোণ না বললে বৃহত্তর কোণ বাইর করতে বলতো, তখন আপনি বাইর করতেন কার মান? 5x এর মান। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছেন সবাই? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আপনারে পরীক্ষায় 5x এর 2x প্লাস 3x এর মান বের করতেন। এই বৃহত্তর কোণ কত? 3x না? তখন আমরা বাইর করতাম 3x এর মান। 90/3 / 5, 54 ডিগ্রি। আপনি কি বুঝছেন? এই মেথডে সবাই ক্যালকুলেশন করবেন। এই মেথড 2, এটা শুধু এই মেথডের জন্য না, যে কোনো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, বিশেষ করে অনুপাতের ম্যাথগুলো যখন করবেন, এই মেথড 2 এইটা ফলো করে ক্যালকুলেশনটা করবেন। সবাই যদি এক্সাম্পল 1 বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 1 ডান। আর এক্সাম্পল 1 ডান তো হয়েছে, এর থেকে ইম্পর্টেন্ট সবাই লেখেন M2 ডান। M2 মানে হচ্ছে আপনি এই মেথডটা বুঝছেন কিনা, কারণ আমি এই মেথডটাই অ্যাপ্লাই করব এখন। এটা বুঝছেন কিনা সবাই একটু কমেন্টস করেন। সবাই একটু কমেন্টস করেন তো এই মেথডটা বুঝছেন কিনা, M2টা বুঝছেন কিনা। এটা কিন্তু ভাই আপনার অনুপাতের ম্যাথ অনেক সোজা করে দিবে। কারণ আপনার অনুপাতে দেয় না ক আর ক্ষয়ের, ক খ গয়ের এত টাকা লাভ হয়েছে এত অনুপাতে, ক অপেক্ষা ক্ষয়ের যদি এত টাকা লাভ হয় তাহলে কয়ের টাকা কত, এগুলো কিন্তু এখানে খুব কাজে লাগবে। কথা বুঝতে পারছেন? M2 কি ডান হয়েছে? এটা অনুপাতে কাজে লাগবে। যদি সুযোগ পাই একদিন অনুপাতের একটা ক্লাস নেবো না। আচ্ছা, এবার আসে অঙ্ক নাম্বার 2। কোণের কিন্তু মেইন মজা পাবেন ইনশাআল্লাহ টাইপ 5-এ, সুতরাং সেই পর্যন্ত ধৈর্য সহকারে থাকেন। আচ্ছা, এবারে কোশ্চেনটা বলা হয়েছে দুটি সম্পূরক কোণের আচ্ছা ভাইয়া, এইবার একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। এগুলো আপনার তো সরল ও যৌগিক মুনাফা অনেক জায়গায় এই কনসেপ্টের অঙ্ক আসে। আপনার কি বলছে দেখেন, দুইটা সম্পূরক কোণের একটি অপরটির 5/13 অংশ। খুব ভালো কথা। আগের বার বলছিল 5:13। আচ্ছা, 5/13 আর 5:13 এটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নাই তো। আপনি 5:13 এটারই কি 5/13 লেখা যায় না? কথা কি বোঝা গেছে? তার মানে প্রশ্নে 5:13 দিতে পারে, 5/13 দিতে পারে। আচ্ছা, এখন 5/13 দিছে, এটারে কি আবার 5:13 লেখার দরকার আছে? না। আপনি কি করবেন? উপরে দেওয়া আছে কত 5, নিচে দেওয়া আছে কত 13, তার মানে উপরের ডারে ধরবেন 5x, নিচের ডারে ধরবেন 13x। গল্প কি বুঝছেন? এটা শুধু এখানের জন্য না, সরল যৌগিক মুনাফা অনুপাত যেখানেই কোশ্চেন সলভ করেন না কেন, এরকম ধরাধরির ক্ষেত্রে উপরেরটা ধরছি কত যা আছে তার সাথে x মানে 5x, নিচেরটা আছে কত 13, তাহলে ধরবো কত 13x। ক্লিয়ার? আচ্ছা, বইলা দিছে কি এই দুইটা যদি সম্পূরক কোণ, আমরা শিখছি কি পূরক কোণের ক্ষেত্রে 90, সম্পূরকের ক্ষেত্রে 180, তার মানে 5x + 13x সমান হচ্ছে 180 ডিগ্রি, বা 5 আর 3 13 যোগ করলে হচ্ছে 18x সমান হচ্ছে 180, বা x = 180 ডিগ্রি / 18। আচ্ছা, এইবার এসে একটু থামেন, কি বের করতে বলছে? বৃহত্তম কোণ। আচ্ছা, তাহলে একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 13x, তাহলে 5x আর 13x এর মধ্যে বড় কোনটা? 13x। ছোট কোনটা? 5x। চাইছে কি বৃহত্তম কোণ, তার মানে 13x চাইছে, তাই না? তাহলে বৃহত্তম কোণ কত? 13x। খুব ভালো কথা। তাহলে বাইর করব কার মান? 13x এর মান না? তাহলে 13x সমান কত?
180 ডিভাইড ইন্টু 13 ডিভাইডেড বাই 18, কাটাকাটি করলে আসে কত? এখানে 10, দ্যাট মিনস হচ্ছে 130 তাহলে বৃহত্তম কোণটার মান কত? 130 গল্প কি সবাই বুঝছেন? এটাকে আরেকবার বলার দরকার আছে? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে বিসিএস প্রিলির কোশ্চেন, অনেক কঠিন নিয়মে কোশ্চেন, সেটা একটু সহজ করে করাবো। তার আগে একটু বলেন এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? অ্যান্সার লেখা লাগবে না রে ভাইয়া। এক্সাম্পল 2 ডান হয়েছে নাকি? এক্সাম্পল 2 করাইছি আপু, 3 কোনো করাই নাই। আচ্ছা এক্সাম্পল 3 করাই। তার আগে আপনাদের জন্য আমার তরফ থেকে কিছু সংবাদ মানে নিউজ আছে। নিউজগুলো হচ্ছে সব পজিটিভ নিউজ। 1 মিনিট একটু ক্লাসের বাইরের আলোচনাতে আসি। আমি যখন 41তম প্রিলির ক্লাস কিছু নেওয়ার সুযোগ পাইছিলাম, মানে আমার গ্রুপটা তো জানুয়ারির 29 তারিখ শুরু হয়েছে স্টার্ট, 19শে মার্চ পর্যন্ত আমি বেশ কিছু ফ্রি ক্লাস নিয়েছিলাম। নেওয়ার পর আমি 20 তারিখ থেকে একটা প্রাইভেট ব্যাচ পড়ানো শুরু করছিলাম 43 প্রিলির জন্য। জাস্ট 2 মিনিট কথা বলবো, তারপরে এই পড়াশোনাতে যাচ্ছি। 43তম প্রিলির জন্য একটা ফুল কোর্সের ব্যাচ পড়াচ্ছিলাম, যেখানে সকল নিয়োগের ফি ছিল 1780 টাকা, 80টা ক্লাস হওয়ার কথা। আর শুধু বিসিএসের ফি ছিল 1560 টাকা, সেটার জন্য 60টা ক্লাস হওয়ার কথা ছিল, যেটা ফুল কোর্স। এটা হচ্ছে শুধু বিসিএস অল নিয়োগ ব্যাংক বাদে, আর এটা ছিল বিসিএস প্রিলি। তখন আমার গ্রুপের মেম্বার ছিল 19,000 মাত্র। অনেকেই আমাকে চিনতো না, ফিটা অনেকেই বলছে অনেক বেশি হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এখন গ্রুপের মেম্বার হচ্ছে 58,000। আশা করি পিলি হতে হতে মেম্বারটা 65,000 বা 70,000 ইনশাল্লাহ হয়ে যাবে। তার মানে কি আমি দাবি করতে পারি আমার জনপ্রিয়তা বা পরিচিতি কিছুটা বাড়ছে। সাধারণত জনপ্রিয়তা বা পরিচিতি আমাদের বাড়লে আমরা সেটা সুযোগ নেই কীভাবে? ফিটা বাড়াইয়ে দিই। আমার কাছে আলহামদুলিল্লাহ এই রানিং ব্যাচে প্রায় 1600 স্টুডেন্ট পড়ে, কথা বলছেন, তার মানে স্টুডেন্টও কিন্তু কম পড়ে না। আমি যে সিদ্ধান্তটা নিছি 44তম প্রিলি অথবা সকল নিয়োগ, এটার জন্য আমি যে অনলাইন ব্যাচটা শুরু করব নভেম্বর মাসের 15 তারিখ থেকে, এটার ফি এর থেকে বেশি তো হওয়ার কথা ছিল, বেশি হবে না, এর থেকে যথেষ্ট পরিমাণ কম হবে। মানেটা হচ্ছে আমি 44তম প্রিলির ব্যাচে এই কথাটা ইনশাল্লাহ যাতে না শুনি যে আমার কাছে পড়ার ইচ্ছা ছিল কিন্তু ফিটা বেশি হয়েছে এই কারণে পড়তে পারি নাই, এই আফসোস কারো করতে হবে না। আমি ফিটা একটা মাত্র রাউন্ড ফিগারে রাখবো, মানে একটা অ্যামাউন্ট নোট, অনেকেরই বোঝার কথা কত, এটা আমি হিন্স দিয়ে রাখলাম। একটা নোটের টাকা যাতে আপনাকে দিতে হয় এভাবে ফিটা নির্ধারণ করা হবে। দ্যাট মিনস পড়ার ক্ষেত্রে কারো এই আফসোস থাকবে না ভাইয়ার ফিটা একটু বেশি ছিল বা বেশি টাকা লাগছে এই কারণে পড়তে পারি নাই, এই আফসোস থাকবে না। 44তম প্রিলি অথবা সকল নিয়োগের ফিটা এভাবেই নির্ধারণ ইনশাল্লাহ করা হবে। পাশাপাশি 43তম রিটেন, এটারও অনেকের ধারণা ভাইয়া যেহেতু একটু জনপ্রিয় পরিচিত অনেক কিছু হয়ে গেছে, ফি তো বেশি হবে। 43 রিটেনের ফিও আপনি যাতে পড়তে পারেন একবারও জানি চিন্তা না করা লাগে যে এত ফি কেন, এই চিন্তা কখনো করা লাগবে না। তার মানে আমি অনলাইনে ফিটা এমনভাবে নির্ধারণ করব যাতে আপনারা সবাই পড়তে পারেন, কারোই জানি আফসোস না থাকে যে ভাইয়ের কাছে ফি এর কারণে পড়তে পারেনি। সবাই যে আমার কাছে পড়বেন বিষয়টা তো তা না, যারা আমার কাছে পড়বেন তাদের ইনশাল্লাহ কোনো আফসোস থাকবে না অথবা ফিটা প্রেশার হবে না। আমি যেই ফিটা নির্ধারণ করছি এটা সবার জন্য বর্তমান প্রেক্ষাপটে একদম ইজি এবং সবাই পড়তে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের জন্য বিষয়টা হচ্ছে, কারণ আমি কিন্তু জনপ্রিয়তার সুযোগ নিতে পারতাম ভাইয়া। আমি এখন যে স্টেজে আছি আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আমার ক্লাস রেসপন্স করতেছেন, হিউজ স্টুডেন্ট ইনশাল্লাহ আমার কাছে পড়বে, আমি সুযোগটা নিলাম না। আমি সবসময় বলি আমি গতানুগতিক না, আমি ব্যতিক্রম। এই কারণে জনপ্রিয় হওয়ার পর আমি ফি কমাইছি, যখন কেউ আমার চিনত না তখন আমার ফি বেশি ছিল। কথা কি বুঝতে পারছেন? আমার ফি যখন আমাকে কেউ চিনত না তখন আমি বেশি ফি নিয়ে প্রমাণ করছি আমি অনেক স্টুডেন্ট তারপর ইনশাল্লাহ পড়াতে পারি। আর এখন যেহেতু আমার পরিচিতি অনেক বাড়ছে, অনেক বেশি স্টুডেন্ট পড়তে আসবে, এখন আমার কিছুটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। কথা কি বুঝছেন? দিন শেষে তো পয়সার জন্যই পড়াই, কিছুটা দায়বদ্ধতা আছে। আর মানবিকতা শব্দটা ব্যবসার সাথে প্রযোজ্য নয়, এই কারণে আমি কখনো মানবিক কারণে কমাইছি এই কথা বলি নাই। কারণ ব্যবসার মানবিকতা ভিন্ন জিনিস। মানবিকতা তখন বলবো যখন বলবো পুরা কোর্স ফ্রি পড়াবো। কথা কি বুঝতে পারছেন? আর রিটার্ন ফি অনেকের ধারণা ভাইয়া জানি কত নিবে। রিটার্ন ফিটা আপনি পড়ার জন্য যে ফিটা যেটা ধারণা করতেছেন ভাইয়া কত নিতে পারে তার থেকে কম হবে। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার অনলাইনের কোর্স সংক্রান্ত ঘোষণা। এবং আরেকটু বলে রাখি, অনলাইনে যতগুলো কোর্স আসবে এখন থেকে ফিটা এমনভাবে হবে যাতে সবাই পড়তে পারে। এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আপনি হঠাৎ এত ভালো মানুষ হয়ে গেলেন কেন? বিষয়টা আসলে তা না ভাইয়া। কিছুদিন আগে আমার একটা পরিবারের মধ্যে অনেক বড় ধরনের দুর্ঘটনা গেছে।
এই দুর্ঘটনায় আমার বাবারে আমি হারাইছি। আমার নিজের অনেক আত্ম উপলব্ধি এবং আত্মশিক্ষার জায়গা হয়েছে, নিজের পর্যালোচনা করার সুযোগ হয়েছে। আমিও তো যে খুব ভালো মানুষ, বিষয়টা তো তা না। আগের মন্দ মানুষের থেকে আরেকটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি। আর পড়াই তো টাকার জন্য, সুতরাং টাকা বাদ দিয়ে তো আর পড়াতে পারবো না, কিন্তু সবাই জানি পড়তে পারেন, এভাবেই আমি এখন থেকে ফিগুলা নির্ধারণ করার চেষ্টা করব। কথা কি বুঝতে পারছেন? কারণ দিন শেষে আপনাদের চাকরি পাওয়ার দরকার। আমার আবার আপনাদের মাধ্যমে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ রাখে নাই, অনেক খারাপ অবস্থায় রাখতে পারতো, সেখান থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখতেছে। সুতরাং চেষ্টা করব যাতে আপনারা, অনেকেই আমার কাছে আফসোস করছেন, ভাই আপনারা পড়তে চাইছিলাম পড়তে পারি নাই, এই কারণে আপনার জ্যামিতি কোর্সে ভর্তি হয়েছি, যেহেতু ফিউটাতে অনেক কম ছিল। এই আফসোসটা আর করা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তাহলে ব্যাক করি। প্রশ্ন নম্বর 5, এই কোশ্চেনটা একটু দেখেন। একটি কোণের মান আচ্ছা আরেকটা লাস্ট কথা, একটু বলেন তো আমার ফি 317 কেন? জ্যামিতির কোর্সের ফি তো 300 টাকা হইতে পারতো, 317 হইলো কেন? আচ্ছা 1560 হইলো কেন? 1780 হইলো কেন? এটা মানে হচ্ছে 17 মানে হচ্ছে 17টা ক্লাস হবে, 80 মানে হচ্ছে 80টা ক্লাস হবে, 60 মানে হচ্ছে 60টা ক্লাস হবে। মানে কি, আপনারা যদি আমি ওয়াদা দিছি আমি 60টা ক্লাস নেব, এটা যদি আপনিও ভুলে যান আমি জানি না বলি। কথা কি বুঝছেন? এই কারণে এই আমার ফিয়ের সাথে সবসময় ক্লাস সংখ্যাটা থাকে, যাতে আপনি ভুলা গেলেও আমি জানি না বলি। আমি ওয়াদাবদ্ধ ছিলাম 60টা ক্লাস নিতে, আমি ওয়াদাবদ্ধ ছিলাম 80টা ক্লাস নিতে, আমি ওয়াদাবদ্ধ ছিলাম 17টা ক্লাস নিতে, যাতে আপনি আমার চার্জ করতে পারেন। বলছিলেন তো 60টা ক্লাস নেবেন, নিলেন তো 50টা, আপনার আমি মনে করে দিলাম। এটা হচ্ছে আমার কমিটমেন্ট, যাতে আমি রক্ষা করি, কোনোদিন ভুলে না যাই, এটার কোড। এজন্য যেই ফি আসবে তার সাথে কখনোই 0 হবে না, ক্লাস সংখ্যাটা থাকবে। কথা বুঝছেন? এর জন্য বলছি না রাত বিভাগ গতানুগতিক না ব্যতিক্রমী, সব প্রমাণ ইনশাল্লাহ পাবেন। আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 5, একটু বেশি কথা বলে ফেলছি। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। একটু মনোযোগ সহকারে দেখেন ভাইয়া। একটি আচ্ছা ভাই ম্যাথটা একটু মনোযোগ সহকারে দেখেন। এগুলো হচ্ছে প্রচলিত যে গাইড বইগুলো আপনারা ফলো করেন, অনেক কঠিন নিয়মে করছে, ফ্র্যাকশনে নিয়ে। আমরা সেই নিয়মে যাব না। আচ্ছা প্রথম কাজ, আপনারা বলছে কি একটি কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান, কোণটির মান কত? এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, হুবহু যে এটা আসবে তা না, অন্যভাবে আসতে পারে। একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথম কাজ, আপনারা যে কোণটা বাইর করতে বলছেন, এই কোণটারে ধরেন এক্স, ক্লিয়ার? কোণটারে এক্স ধরছি। এখন আমরা যেহেতু ভাই পূরক বলছে, কি বলছে? পূরক। পূরক মানে কি? দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। পূরকের কনসেপ্ট ছিল কি? দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে আমি একটা কোণ ধরছি এক্স, এখন যদি আরেকটা কোণ বাইর করতে পারি, তাইলে কি দুইটার যোগফল সমান 90 লেখা যায়? বুঝাইতে পারছি? আপনারা বলছে কোণটার মান কত? ম্যাথমেটিক্সে যাহা জানি না তাহাই কি? এক্স। আচ্ছা ধরলাম এক্স। পূরক বলছে, তার মানে দুইটা কোণের যোগফল সমান কত? 90 ডিগ্রি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা তাহলে একটা যদি এক্স হয়, এখন প্রশ্ন হচ্ছে এই কোণটা কত হবে? মনোযোগ সহকারে দেখেন। আপনারা বলছে কি একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে এই একটা কোণ হচ্ছে কি এক্স, এই এক্স বলছে অর্ধেকের সমান। তাহলে এক্স যদি অর্ধেক হয়, বুঝছেন? এক্স অর্ধেক, সে হচ্ছে আরেকটা কোণের অর্ধেকের সমান। তার মানে আরেকটা কোণ যদি 2x হয়, এই 2x এর অর্ধেক কি এক্স না? তার মানে ভাষাটা এরকম, একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেক। আপনি অর্ধেক হচ্ছে মানে কি হাফ না? বিষয়টা বুঝছেন ভাইয়া? অর্ধেক মানে কি হাফ না? আপনি নিচের যে মানটা আছে, নিচের মান আছে কত? 2, এর জন্য এটা লিখবেন 2x। কথা কি বুঝছেন? মানে রিভার্স, উল্টা। অর্ধেকের উল্টা কি? ডাবল। অর্ধেক মানে কি হাফ না? হাফের উল্টা কি? ডাবল না? বুঝছেন? যে 1/3 বলতো, 1/3 উল্টা কি? 3 গুণ। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এই যে বলছে কি অর্ধেক, অর্ধেকের রিভার্স কি? ডাবল, তার মানে 2। তাহলে একটা এক্স হলে কি আরেকটা 2x না? আমি কি বুঝাইতে পারছি? একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে একটা কোণ যদি এক্স হয়, তাহলে এই কোণটা যদি এক্স এর ডাবল হয়, তাহলে কি 2x? 2x এর অর্ধেক কি এক্স না? হিসাব কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে যারা জটিল ভাবে বুঝবেন, আর নর্মাল ভাবে বুঝলে অর্ধেক মানে কি হাফ, তাহলে হাফের উল্টা কি? ডাবল। ডাবল মানে কি 2, তার মানে 2x। তাহলে বা 3x = 90 বা x = 30 ডিগ্রি। আমার মতে এটার থেকে এইটার মনে হয় সহজ সলিউশন নাই। আপনার গাইড বই যে সলিউশনটা করছে, এটা দিয়ে যদি কোশ্চেন ঘুরে দেয় আটকে যাবেন।
আমি কি এটা বুঝাইতে পারছি? এক্সাম্পল 3 কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান, পাশাপাশি টাইপ 3 ডান। আপনারা কেমন কি বুঝছেন এটা বোঝার জন্য আমি শীটে একটা ম্যাথ হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে ম্যাথ নাম্বার 6। আশা করি পারবেন। আর যদি নাও পারেন সমস্যা নাই, আমার বেশ কিছু এক্সপার্ট স্টুডেন্ট আছে, তারা ক্লাস শেষে নোট টোট করে ফেলে, ওই নোটে সাহায্য নেবেন। তারপরও না পারলে তো আমি আসি। টাইপ 3টা ডান, খুব ভালো মতো টাইপ 3টা করবেন, কারণ টাইপ 3 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। কথা কি বুঝতে পারছেন? টাইপ 3 থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। সবাই একটু লেখেন তো টাইপ 3 ডান হয়েছে নাকি, বুঝছেন কিনা। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি যা করাইছি এটাই সরাসরি তুলে দেবে না ভাইয়া, এটাই সরাসরি তুলে দেবে না। এই টাইপের কোশ্চেন আসবে, আপনাকে প্রশ্ন মতোটা বুঝে নিতে হবে। টাইপ 3 ডান হয়েছে নাকি। আর ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন তো। মানে অনেক দৌড়াদৌড়ি করছি, সেই সন্ধ্যা বিকালে বেরিয়েছি, বিকালে গেলাম নাইমের কাছে, নাইমের সাথে আড্ডা দিলাম, দিয়া যদিও ভাই একটু অসুস্থ, তারপর আরও কিছু কাজ ছিল, কাজটা সাইরা আস্তে আস্তে 9:55। ক্লাসটাকে ঠিকঠাক হচ্ছে কিনা, মানে আমি 4টা থেকে দৌড় দিতে আসছি। ক্লাসটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন তো। এরপর টাইপ 4 পড়াবো। আর আপনারা হচ্ছে একটু রেসপেক্ট করেন টিচারদের, বুঝছেন। আপনাদের অনেকেরই আচরণে নাইম ভাই খুব কষ্ট পাইছে, মন্টন ভাইয়ের খুব খারাপ। আমরা তো দিন শেষে টিচার ভাইয়া, ক্লাসে যখন মার্কার ধরি টিচার, ফ্রি পড়াই, পেইড পড়াই আর যাই পড়াই, মার্কার যখন হাতে ধরি তখন আমরা টিচার। তখন কিন্তু আমরা পৃথিবীর সব কিছু ভুলে যাই। মানে একজন সার্জন যখন চাকু হাতে, মানে সার্জন যখন কেচি নেয় অপারেশন করতে, সে এটা ফ্রি অপারেশন করুক আর হচ্ছে পেইড অপারেশন করুক, সে তখন পেশেন্ট ধনী না গরিব, ভিআইপি না হচ্ছে সামওয়ান, এগুলো কিন্তু সে মনে রাখে না, কারণ সে তখন তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করে। তেমন আমরা যখন পড়াই, মার্কার নিলে আমরা টিচার সর্বোচ্চ দেই, এর বাইরে তো আমরা মানুষ। আমরা কি ফ্রেস্তা? আমাদের কি ভুল ত্রুটি নাই? আর আমরা কি খুব ভালো লোক নাকি? অন্যরা কে কেমন জানি না, আমি খুব বেশি একটা সুবিধার লোক না। এই জন্য আমাদেরও ভুল ত্রুটি থাকবে, একটু গঠনমূলকভাবে বলেন। দিন শেষে রক্ত মাংসের মানুষ তো, অনেক রিয়াক্টিভ নিতে পারি না, কথা কি বুঝছেন, কারণ ভালো লাগে না। অনলাইনে এসে দেখলাম একদম একটা খারাপ কথা বলছেন, এজন্য একটু হচ্ছে আমাদেরও গঠনমূলক সমালোচনা করবেন, ভুল ত্রুটি বলবেন, ভালো কিছু করলে প্রশংসা করবেন। আমরা আর আপনাদের ভিতর তো বয়সের পার্থক্য খুব বেশি না। আপনারা তো আমার থেকে মনে খুব বেশি হলে যে খুব বেশি জুনিয়র 4 বছরের জুনিয়র হইতে পারেন, 4 বা 5 বছরের যারা ক্যান্ডিডেট, 4-5 বছরের বেশি তো গ্যাপ হওয়ার কথা না। তার মানে অলমোস্ট আমরা কাছাকাছি আইস। এর জন্য আমাদের একটু ভুল টুল ধরাই দেন, সমস্যা নাই, কথা বলেন নাই। কিন্তু এই গালিগালাজ এগুলো এখন ইম্যাচিউর কাজ। এই ডিজিটাল যুগে এসে কি এগুলো কেউ করে? একটা গালি দিলেন, একটা বাজে কথা লিখলেন, কথা বলেন নাই। আচ্ছা, এবার টাইপ 4। এখন আমরা আস্তে আস্তে মজাতে যাব। টাইপ 4টা পড়ার পর হচ্ছে আজকের ক্লাসের মেইন আকর্ষণটা আমি সবার লাস্টে রাখছি, একান্তর কোণ আর অনুরূপ কোণ কীভাবে খুব সহজে বুঝবেন। দায়িত্ব নিয়ে বললাম, যেভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, এরপর জীবনে কোনোদিন একান্তর কোণ আর অনুরূপ কোণ বলবেন না। আচ্ছা, টাইপ 4-এর বিষয়টা হচ্ছে বিপ্রতীপ কোণ। আমরা একটু বিপ্রতীপ কোণ নিয়ে আলোচনা করি। এটা কি কারণে জানি স্যার অনেক পছন্দ করে, কথা কি বুঝছেন, প্রায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসে। আমি প্রথমে একটা ডেফিনেশন লিখবো, তারপর আমি ছবি দিয়ে বুঝিয়ে দেবো বিষয়টা কি। ডেফিনেশনটা হচ্ছে এরকম: আচ্ছা ভাই, আমি প্রথমেই বলছিলাম যে জ্যামিতিতে কখনোই কোনো কিছু মুখস্থ করা যাবে না। কারণ মুখস্থ যদি করেন তাহলে আসেন, দুটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণদ্বয়ের একটিকে অপরটির বিপরীত কোণ বলে। এখান থেকে আমরা কি বুঝছি? এখান থেকে আমরা কিছুই বুঝি নাই। এর জন্য কোনোদিনই ম্যাথমেটিক্সের কোনো ডেফিনেশন, নট অনলি জ্যামিতি, কোনো কিছুর ডেফিনেশন পড়লে আপনি বুঝবেন না। এটা হচ্ছে ব্যাখ্যা, আর জ্যামিতির ক্ষেত্রে ফিগারের সাহায্যে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এই আমি দুইটা রেখা নিলাম, একটা হচ্ছে এবি
এই এবি একটা রেখা, সিডি একটা রেখা। এই দুইটা রেখা এবি আর সিডি, বা এইটারে দিলাম সি, এটারে দিলাম ডি। এই এবি একটা রেখা নিলাম, সিডি একটা রেখা নিলাম। এই রেখা দুইটা পরস্পর কি ও বিন্দুতে ছেদ করছে না? আচ্ছা, তার মানে কি দুইটি রেখা পরস্পরকে কোন বিন্দুতে, কোন বিন্দুতে? ও বিন্দুতে ছেদ করছে। দুইটা রেখা, একটা হচ্ছে এবি রেখা আর একটা হচ্ছে সিডি রেখা। এই দুইটা রেখা যদি পরস্পরকে একটা বিন্দুতে, কোন বিন্দু? ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে ছেদ বিন্দুর বিপরীত পাশ মানে কি? এই একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? এই একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার বিপরীত কোণ কোনটা? এটা না? এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। আচ্ছা, আবার এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। আচ্ছা, বলছে কি দেখেন, দুটি রেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলে, এবি আর সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বয়ের একটাকে অপরটার মানে কি? এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। তার মানে চিত্র অনুসারে কোণ এ ও সি, এটা হচ্ছে কি এ ও সি, এইটা সমান সমান বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে কি এটা না? কোণ বিওডি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এই কোণটার বিপরীত কোণ কোনটা? এইটা। তার মানে কোণ এ ও সি, এই কোণটার বিপরীত কোণ কোনটা? কোণ বিওডি। অনুরূপভাবে কোণ এ ও ডি, এটার বিপরীত কি? এটার বিপরীত কি? কোণ বিওসি। ক্লিয়ার? এখন কি আর ডেফিনেশন মুখস্থ করা লাগবে? তার মানে আমরা কি দেখলাম? এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, মানে পরস্পরের বিপরীত, এটা অপোজিট। এইটার অপোজিট কি? এইটা। অপোজিট মানে কি? বিপরীত। এর বিপরীত হচ্ছে, তার মানে এইটার বিপরীত কোনটা? এইটা। এর বিপরীত হচ্ছে এইটা, মানে এইটার অপোজিট। শুয়া আসতে তোমাকে কিন্তু পচা বলবে সবাই। এইটার বিপরীত হচ্ছে এইটা। তার মানে কোণ এওসি ইজ টু বিপরীত কোণ বিওডি, কোণ এওডি ইজ টু বিপরীত কোণ বিওসি। এই পর্যন্ত যদি বুঝে থাকে আরেকটা নোট লেখেন, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এই সমান দেখে তো আপনি এটা লিখতে পারছেন, কোণ এওসি ইজ টু বিপ্রতীপ কোণ বিওডি। তার মানে কি এই জায়গার যদি কোণটা 37 ডিগ্রি হয়, এই জায়গার কোণটাও হবে 37 ডিগ্রি। এই জায়গার কোণটা যদি বলতো 63 ডিগ্রি, তাহলে এই জায়গার কোণটা হয়তো 63 ডিগ্রি। তাহলে আমরা সামারি শিখলাম কি, যে এই বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন হচ্ছে, এরা হচ্ছে পরস্পর সমান। তার মানে এই কোণ যদি 37 ডিগ্রি হয়, এইটাও হবে কত? 37 ডিগ্রি। এই কোণ যদি 53 ডিগ্রি হয়, তাহলে এইটাও হবে কত? 53 ডিগ্রি। যদি ছবিটা বুঝে থাকেন লেখেন ফিগার ডান। ফিগার ডান হইলে এক্সাম্পল হলো অলমোস্ট ডান। ফিগার ডান হয়েছে কিনা একটু বলেন তো? ফিগার ডান হয়েছে কিনা একটু বলেন তো? ফিগার ডান হয়েছে কিনা একটু বলেন। ফিগার ডান হয়েছে কিনা? আর যারা হচ্ছে জেনারেল নলেজের প্রিপারেশন কীভাবে কী নেবে ও কিছু বুঝি না, এদের আমি একটা গ্রুপের নাম লিখে দিচ্ছি, এই গ্রুপটাতে অ্যাড হবেন। ভিউ ফর জিকে বাই এমডি নাইম হোসেন। আমার গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, আমি লিঙ্কটা আবার শেয়ার করে দেবো। জেনারেল নলেজের রিসেন্ট আপডেট, কোনো হচ্ছে কনফিউশন, কোনো কিছু জানার থাকলে এই গ্রুপটাতে জয়েন করবেন। এবং ভাইয়া হচ্ছে আমার থেকে অনেক উদার, যে কোনো স্টুডেন্টের প্রশ্নের কমেন্টসে সে উত্তর দেয়। আপনারা যখন পোস্ট করেন, আমি তো একটু উদার কম, আমি কিন্তু সাধারণত কারো প্রবলেম নিজে সলভ করে দেই না, শুধু অ্যাপ্রুভ করে দেই। ভাইয়া আবার নিজ থেকেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেয়, এই কারণে একটু গালিও বেশি খায়, সমস্যা নাই। নাইনবি আসি কিনা জানি না। আর গ্রুপটাতে জয়েন করেন, জেনারেল নলেজ ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। আর ইংলিশ বাংলার জন্য আমার দায়িত্বশীল যদি কোনো গ্রুপ আমার নিজের দিক থেকে মনে হয়, এখন পর্যন্ত আমি ওইভাবে চিনি না অথবা জানি না, যেহেতু আমি নিজেও এখানে নতুন, পাইলে আমি অবশ্যই বলবো যে এই লিঙ্কগুলো গ্রুপগুলো ফলো করেন। কারণ দিন শেষে আপনাকে একটা সাবজেক্ট পারলে হবে না, সব সাবজেক্টই পারতে হবে। আচ্ছা, এবার আসলে আমি একটু বিপ্রতীপ কোণের কোশ্চেনগুলো বলি, যেহেতু ফিগারগুলো বুঝছেন। কোশ্চেনগুলো আমার শিটে দেয়া আছে, আমি 2-4টা এক্সাম্পল যে বিষয়টা বুঝাই শিটে দেয়া আছে, এক্সাম্পলগুলো নিজেরা সবাই করবেন। তারপর আমি একটু বলি কী ধরনের কোশ্চেন আসবে। প্রথম কোশ্চেন দিবে, দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টা কোণ উৎপন্ন হয়? দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টা কোণ উৎপন্ন হয়? দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে কোণ উৎপন্ন হয় কয়টা? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তার মানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? 4টা।
তাহলে আপনি যদি বলা হয় দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টা কোণ উৎপন্ন হয়, তাহলে উত্তর হবে কয়টা কোণ? 4টা কোণ। আচ্ছা, এবার যদি কোশ্চেন দেয় সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে, সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টা সমকোণ উৎপন্ন হয়? সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে দেখেন, এই সরলরেখার উপর আপনি একটা লম্ব অঙ্কন করছেন, খুব ভালো কথা। বলা হয়েছে কয়টা সমকোণ? এই একটা সমকোণ হয়েছে না 90 ডিগ্রি, এই একটা সমকোণ হয়েছে না 90 ডিগ্রি। তার মানে কি দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে কোণ উৎপন্ন হয় 4টি, খুব ভালো কথা। আর একটা সরলরেখার উপর যদি একটা লম্ব অঙ্কন করেন তাহলে সমকোণ পাবেন কয়টা? সমকোণ পাবো 2টা। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি টাইপ 4 এর বাকি কোশ্চেনগুলো সবাই পারবে, লেখেন টাইপ 4 ডান। এইবার আমরা মূল মজার আলোচনাটা করব, অনুরূপ কোণ আর একান্তর কোণ। এটা পড়লে আমাদের আজকের ক্লাস শেষ। সবচেয়ে এক্সক্লুসিভ জিনিসটা আমরা এখন পড়ব। টাইপ 4 কে বুঝছেন কিনা একটু জানান তো। টাইপ 5টা আমরা এখন পড়বো, আজকের ক্লাসের দিনের সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস। পাঞ্জাবি সুন্দর হয়েছে, থ্যাংকস আপু। যে জিওমেট্রি কোর্সে হ্যাঁ এডমিট হতে পারবেন, জ্যামিতি কোর্সে যে ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হতে পারবেন। 6টা ক্লাস হয়ে গেছে, সেই 6টা ক্লাস রেকর্ড করতে হবে। যদি জ্যামিতি কোর্সে এখন ভর্তি হন, যে 6টা ক্লাস হয়ে গেছে সেই 6টা ক্লাস রিপিট করতে হবে। টাইপ 4 এর 6 নম্বর এক্সাম্পলটা যে পারেন নাই বা জিজ্ঞেস করছেন, আমি একটু আলোচনা করতেছি এখন, তারপরই পারবেন। কথা বুঝছেন? এইবার আছেন টাইপ 5, একান্তর কোণ আর অনুরূপ কোণ। আচ্ছা ভাইয়া, প্রথম কথা, একান্তর কোণ কারে বলে, অনুরূপ কোণ কারে বলে, এই ডেফিনেশন কেউ পড়বেন না, চিরতরে ডেফিনেশন ভুলে যান। আচ্ছা, এইবার আসেন আমি একটা ছবি আঁকছি, ছবিটা একটু দেখেন। আচ্ছা, বিষয়টা একটু ভাইয়া দেখেন, একটা ছবি আঁকলাম। আচ্ছা, এর মার্কিং করলাম আমি 1, 1, 3, এটার নাম দিলাম 3, এটা দিলাম 5, এটা দিলাম 7। এই পাশে সব বিজোড়, 1, 3, 5, 7, 1, 3, 5, 7। এই পাশে দিলাম সব জোড়, 2, 4, 6, 8। তাহলে বিষয়টা দেখেন আমি কি করছি, এই পাশে দিছি 1, 3, 5, 7 মানে বিজোড় ক্রম। বিজোড় মানে কি 1, 3, 5, 7, আর জোড় মানে কি 2, 4, 6, 8। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে ক্রমটা করা? এটা একটু মাথায় প্রথমে গাইখা নিতে হবে, এরপর পরীক্ষার প্রশ্ন দেখলেই পারবেন। কীভাবে করবেন আমি দেখাই দিতেছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা আঁকলাম। আচ্ছা, এইবার আসেন 1, 2, 1, 3, 5, 7, এটা হচ্ছে 2, 4, 6, 8। আচ্ছা, এখানে লেখেন 1, 2, 3, 4। 1, 2, 3, 4। এটা হচ্ছে যদি অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ বললে। আর এটা হচ্ছে একান্তর কোণ বললে। ভাই একটু মনোযোগ সহকারে বোঝেন, একদম ইজি জিনিস। বিষয়টা একটু দেখেন, আমি এটার মার্কিং করলাম কি 1, 3, 5, 7 মানে বিজোড়, আর এটার মার্কিং করলাম জোড় 2, 4, 6, 8। আচ্ছা, এই যদি হয়, এই যদি হয়, প্রথমে আসেন অনুরূপ কোণ। 1, 2, 3, 4 লিখছি, এখানে লেখেন 5, 6, 7, 8 লিখছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 লিখছি। যখন একান্তর কোণ বলবে তখন হচ্ছে উল্টা। উল্টা মানে কি 5, 6, 7, 8 এর উল্টা কি 8, 7, 6, 5। লেখাটা কি বুঝছেন? মানে কি যদি অনুরূপ কোণ বলে তাহলে হচ্ছে কি একই সিরিয়ালে যাবে। সিরিয়াল মানে কি 1, 2, 3, 4, এখানে কি 5, 6, 7, 8। ক্লিয়ার? একান্তর কোণ বললে হবে এটার উল্টা। উল্টা মানে কি 8, 7, 6, 5। মানেটা কি? মানেটা হচ্ছে এই এক মানে হচ্ছে কি এই কোণটা। আচ্ছা, এই কোণের দেখেন, এই কোণের যদি আপনারা বলে অনুরূপ কোণ কোনটা, অনুরূপ, অনুরূপ কি একের অনুরূপ কি 5 না? তার মানে কি এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এইটা, এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এইটা। 2 মানে এইটা, এই কোণ, এই কোণের পরীক্ষা তার 1, 2 দিবে না আপনি এটা বোঝার জন্য। এই কোণের অনুরূপ কোণ হচ্ছে 6 মানে এইটা। বুঝাইতে পারছি? যদি বলে 3 মানে এই কোণ, এই কোণের অনুরূপ হচ্ছে 7 মানে এইটা। বুঝাইতে পারছি? যদি বলে 4 মানে কি এইটা। এই কোণের অনুরূপ কোণ কোনটা 8, দ্যাট মিনস এইটা। আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো। এই পর্যন্ত যদি বুঝেন লেখি বুঝছি, বুঝতেছেন কিনা একটু কমেন্টস করেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন তো একটু বুঝছি। খুব ইজি আলোচনা ভাইয়া।
এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু সবাই কমেন্টস করেন তো বুঝছি কিনা। বুঝছেন কিনা একটু একটু বলেন বুঝছি কিনা, আরো ইজি করে দিচ্ছি, একটু দ্রুত কমেন্টস করেন। বুঝছি বুঝছি বুঝছি। রিটার্ন ব্যাচ শুরু হবে নভেম্বরের 15, রিটার্ন ব্যাচ শুরু হবে নভেম্বরের 15। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতেছেন। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমি একটু কন্টিনিউ করি। তাহলে আপনার অনুরূপের বিষয়টা কি, এটা আমি পরীক্ষার কোশ্চেন কী হবে সেটা বুঝিয়ে দিতেছি। আপাতত ক্রম কি 1 2 3 4, 1 2 3 4 লিখবেন, এরপর কি 5 6 7 8। খুব ভালো কথা। অনুরূপের খেলা শেষ, অনুরূপের গল্প শেষ। এইবার আসেন একান্তর। আচ্ছা, 1 3 5 7 2 4 6 8। আচ্ছা, এইবার আসেন একান্তরের গল্পটাকে যদি বলা হয় এই কোণের একান্তর কোণ কোনটা। আচ্ছা, আমি একের একান্তর কোণ মানে কি 8, দ্যাট মিনস কি এই কোণের একান্তর কোণ কোনটা, এইটা। আরে পাঞ্জাবি তো যাবে রে। এই কোণের একান্তর কোণ কোনটা, এইটা। এবার আসেন 2 এর একান্তর কোণ কোনটা, এই যে এইটা 7। যদি বলা হয় 3 মানে এইটা, তাহলে এই কোণের একান্তর কোণ কোনটা ভাইয়া, 3 মানে 6, এইটা। বুঝতে পারছেন? তার মানে আপনারা অনুরূপ অথবা যদি একান্তর বলে বাইর কি করতে পারবেন। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার যদি একটু রিভার্স সিস্টেম আছে। রিভার্স মানে কি একটু দেখেন ভাইয়া। এইবার আপনারা কোশ্চেন দিছে এই কোণটার, এই যে এই কোণটার, এই কোণটা দিয়া বলছে এই কোণের, দ্যাট মিনস কি এই কোণের অনুরূপ কোণ কোনটা। এই কোণের অনুরূপ কোণ কোনটা, সাইড কই এই। তার মানে এই কোণের অনুরূপ কোণ কোনটা, এইটা। ক্লিয়ার? আচ্ছা, যদি এখন পরীক্ষায় প্রশ্ন দেয় এই যে এই কোণের একান্তর কোণ কোনটা, 5। আচ্ছা, 5-এর একান্তর কোণ কোনটা, 4 মানে কি এই যে এইটা। তার মানে এইটার একান্তর কোণ হচ্ছে এইটা। সবাই কি বুঝাইতে আমি সক্ষম হয়েছি? এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে লেখেন বেসিক ডান। পুরা কথাটা লিখবেন কষ্ট করে, অনেক কষ্ট করে বুঝাইছি। বেসিক ডান, এটা যদি পুরোটা বুঝে থাকেন তাহলে সবাই লেখেন বেসিক ডান। পরীক্ষায় ফিগার রিলেটেড কোনো কোশ্চেন আসলে একটু বাসায় আজকে প্র্যাকটিস করেন তো। এই নাম্বারিংগুলো প্রথম করা লাগবে, যেহেতু আপনার যদি নিয়মটা কম বুঝেন, যখন নিয়মটা রপ্ত করে ফেলবেন এই নাম্বারিংও করা লাগবে না। বুঝছেন কি না সবাই একটু কমেন্টস করেন, বুঝছেন কি না? ওই একজন একটা কোশ্চেন করছিলেন, কোনটা জানি পারেন না, ওটা পারবেন এখন। বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো। আরে ম্যাজিকটা পড়ানোর সময় লাইভে মেম্বার কম, মাত্র 400 সামথিং। ধৈর্য আমাদের কত কম দেখছেন। 1 ঘন্টার একটা ক্লাসই আমরা প্রথমে থাকি 500+, তারপরে 400+। তার মানে আমাদের ধৈর্য এত কম ধৈর্য নিয়ে বিসিএস বা চাকরির বাজারের ম্যারাথন রেসে আগানো খুব টাফ। কারণ বিসিএস মেধাবীদের জন্য যতটা, তার থেকে অনেক বেশি হচ্ছে ধৈর্যশীল মেধাবীদের জন্য। অনেক রথী মহারথী ছিল যারা স্কুল কলেজ জীবনের খুব টপার, স্কুল কলেজের দুর্দান্ত রেজাল্ট, এক নামে জেলা বা বিভাগীয় শহরে পরিচিত। বিসিএস বাজারে তাদের কোনো খবর নাই। যদি কোনো জ্বলন্ত উদাহরণ জানতে চান, আমি নিজে। আপনি কি কথা বুঝছেন? একসময় আমারও নাম ডাক বরিশালে ব্যাপক ছিল। বরিশাল জেলা স্কুলের অনেকের আমি আইডল স্টুডেন্ট ছিলাম, যারা আমার স্কুলে আমার মানে নিচের ক্লাসগুলোতে পড়তো। তারা মোটামুটি আলহামদুলিল্লাহ বুয়েট টুয়েট দিয়ে পাস টাস কইরা দেশের বাইরে খুব ভালো অবস্থানে থাকে। মাঝে মাঝে আমার ক্লাস দেখে বলে ভাই ক্লাসটা ভালো হয়েছে। কথা কি আপনি বুঝছেন? তার মানে এখানে আপনি খুব ক্লাসিক্যাল স্টুডেন্ট ছিলেন, খুব ট্যালেন্ট স্টুডেন্ট ছিলেন, দুর্দান্ত জিনিয়াস ছিলেন, স্কুল কলেজে ফাটাইয়া দিচ্ছেন, বোর্ডে রেজাল্ট দুর্দান্ত করছেন, রেজাল্ট 00। কথা বলছেন? আমার মতো এরকম হয়তো বা জ্ঞান বিক্রি করে চলতে হবে বা অন্য কিছু করতে হবে। এখানে ধৈর্যশীল হতে হবে, পড়াশোনা করতে হবে, পরিশ্রমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। মেধাবী একটা হচ্ছে গড গিফটেড, আর একটা হচ্ছে নিজের অর্জন করা। নিজের অর্জন হচ্ছে পরিশ্রম দিয়ে করতে হবে। একজন খুব ভালো পারে, পড়াশোনা কম করে, চাকরির বাজারে ভ্যালু নাই। কারণ চাকরির বাজারে আপনারা অনেক কিছু মুখস্থ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাস সবার আগে লিখছে, এটাকে আপনি বেসিক দিয়ে পারবেন? মুখস্থ, হিসাব সোজা। কথা বলেন নাই, হিসাব সোজা। আচ্ছা, বেসিক যদি ডান হয়ে থাকে ভাইয়া, তাহলে দুইটা লাইন লেখেন।
আজকের ক্লাসটা নিয়ে মজা পাইছি, আজকের ক্লাসটা নিয়ে আমি নিজেও মজা পাইছি। একান্তর, এই একান্তর কোণ আর অনুরূপ কোণ কারে বলে ভুলেও পড়তে যাবেন না। একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। আরেকটা লাইন লিখবেন, আরেকটা লাইন লিখে দিচ্ছি, দাঁড়ান। এই 3টা লাইন একটু মনে রাখবেন। একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান। আরেকটা লাইন লিখবেন, দুটি সরল রেখা এই 3টা লাইন একটু সবাই স্ক্রিনশট নিয়ে নেন। একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, অনুরূপ কোণ দ্বয় পরস্পর সমান, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। আচ্ছা, যদি পুরো আলোচনা শেষ হয় আমাদের ফুল ক্লাস ডান। আমি এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিচ্ছু করি নাই, রাতে মনে হয় না কোনো শিটটা আমি আপলোড দিতে পারবো। কালকে যদি আপলোড দেয় সবাই শিটের সবগুলো ম্যাথ করবেন, একদম পানির মতো সোজা ললিপপ টাইপ করে। যদি পারেন গ্রুপে একটু অ্যাসাইনমেন্ট আগে জমা দিয়ে, কথা বুঝতে পারছেন? এটা অ্যাসাইনমেন্ট করেন। আর আমার গ্রুপে যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট করে তারা আমার থেকে বেশি পরিচিত। আমার গ্রুপে অ্যাসাইনমেন্ট যারা করে তারা বেশ কয়েকজন আমার থেকে বেশি পরিচিত হয়ে গেছে, কথা কি বুঝছেন? তার মানে আপনিও তো একটু পরিচিত হতে পারবেন। অনেক শেয়ার হয়, এক একটা পোস্ট দেখে 1000-1200 শেয়ার হয়, ওদিকে আমার নিজের পোস্টে তো শেয়ার হয় না, কথা বুঝছেন? মানে আমার স্টুডেন্টরা আমার থেকে বেশি জনপ্রিয় হয়ে গেছে। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। আর আরেকটা কথা বলেন, ক্লাসটা কেমন হয়েছে আজকে? কারণ আজকে অনেক দৌড়াদৌড়ির উপরে ক্লাস নিছি, তো সাধারণত আমি একটু রিল্যাক্সভাবেই ক্লাস নেই, আজকে একটু দৌড়াদৌড়ি করে ক্লাস নিছি। কেমন হয়েছে ক্লাসটা? আর আজকে আমার মনও খুব ভালো অনেকগুলো কারণে। একটু সবাই কমেন্টস করেন ক্লাসটা কেমন হয়েছে, আর ফুল ক্লাস ডান হয়েছে কিনা, ফুল ক্লাস ডান হয়েছে কিনা। আর আগামীকালকে আল্লাহ যদি বাঁচায় রাখে কোভিডের টিকা নেব। আগামী 2 দিন জ্বরটার উঠলে ক্লাস বাদ, জ্বরটার যদি ওঠে তাহলে তো ক্লাস নেওয়া যাবে না। একটু দোয়া করেন করোনা পরবর্তী জানি হচ্ছে ইম্প্যাক্ট না হয়, কথা কি বুঝছেন? আল্লাহ যাতে সহি সালামতের টিকাটা দিয়ে আসতে পারে, জ্বরটা জানি না হয়, কথা কি বুঝতে পারছেন? কারণ আগামীকালকে ক্লাস কোনো নেওয়া যাবে না। পরবর্তীতে যদি কোনো কারণে জ্বর ওঠে তাহলে তো 2 দিন গ্যাপ দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে একটু ফিডব্যাক দেন, তাহলে আমরা একটু সামারি করি। সামারিটা হচ্ছে আমার প্রথম এখন যেটা দায়িত্ব, মানসিক দক্ষতার একটা গাইডলাইন ক্লাস নেওয়া। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, মানসিক দক্ষতার একটা গাইডলাইন ক্লাস নেওয়া। খুবই সংক্ষিপ্ত একটা গাইডলাইন দেবো যদি আল্লাহ চায়, খুব দ্রুত। আর আমি কিছু বেসিক ক্লাস নেবো, অবশ্যই বিন্যাসটা নেওয়া হবে। ভেনচিত্রের একটা ক্লাস নেব, বিন্যাসের একটা ক্লাস নেব, তারপর হচ্ছে মৌলিক সংখ্যার একটা ক্লাস নেব, দশমিক ভগ্নাংশের একটা ক্লাস নেব। এই 4টা ক্লাস মাস্ট ইনশাল্লাহ নিতে হবে আপনাদের মঙ্গলার্থে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। বিন্যাস থেকে হয়তো নাও আসতে পারে, কিন্তু বাকিগুলোতে বিশেষ করে মৌলিক সংখ্যা, দশমিক ভগ্নাংশ মোটামুটি শিওর থাকেন মানসিক দক্ষতায় আসবে। টুকটাক ক্লাস ইনশাল্লাহ কিছু নেব। আর সবাই একটু ক্লাস করেন, আর ভাইয়ের জন্য একটু দোয়া টোয়া করেন যাতে ভাইয়াও একটু সুস্থ থাকে, আপনাদের জন্য জানি কাজ করতে পারি। আর এই তো, আর কি বলবো, আর নিজের একটু পড়াশোনা করেন, পরীক্ষা তো আর 3 সপ্তাহ। আর একটা লাস্ট পরামর্শ দেয়, যেই 348 জন আছেন একটু থাকেন, যেহেতু আছেন একটু থাকেন, এটা খুব ইম্পর্টেন্ট পরামর্শ দেয়। একই দিন যদি একাধিক পরীক্ষা হয় তাহলে কি করবেন? একই দিন যদি একাধিক পরীক্ষা হয় কি করবেন? একটু মনোযোগ সহকারে শোনেন, কেউ লাইভ থেকে চলে যান না। আপনার একই দিন একাধিক পরীক্ষার আমি কোন পরীক্ষাটা দেবো, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। আপনি প্রথমে যেটা করবেন, যেই একাধিক পরীক্ষা একই টাইমে পড়ছে, আপনি দেখবেন এর বিগত 3 বছরের প্রশ্নগুলো একটু দেখেন, যে কটা পরীক্ষা একই সাথে পড়ছে, কোনটা কোন গ্রেড, কার পদমর্যাদা বেশি, এগুলো দেখার দরকার নাই। প্রশ্ন দেখে আপনি দেখেন কোথায় আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। যেই 3টা বা 4টা পরীক্ষা একই টাইমে পড়বে, এর ভিতর কোন পরীক্ষাটাতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, যেই পরীক্ষাটাতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আপনি সেই পরীক্ষাটা দিবেন। এবং অবশ্যই মাথায় রাখবেন কোন পরীক্ষাতে যারা ভালো প্রতিযোগী, মানে ভালো পড়াশোনা করে গেছে, তাদের অ্যাটেনশন বেশি। যেখানে ভালো প্রতিযোগীদের অ্যাটেনশন বেশি সেখানে চাকরি পাওয়াটা কঠিন। তার মানে কি, আপনি কম্পিটিশন বেশি যেখানে সেখানে যাবেন, যেখানে আপনার প্রিপারেশন কম ভালো কিন্তু পদমর্যাদা উপরে সেখানে যাবেন, নাকি যেখানে প্রতিযোগিতা কম এবং যেখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি? আমার মতে যেখানে প্রতিযোগিতা একটু কম হতে পারে, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি, সেই পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট। প্রথম কাজ চাকরি পাওয়া, পরবর্তী কাজ হচ্ছে চাকরি পছন্দ মতো পাওয়া। প্রথম চয়েস কখনোই পছন্দ মতো চাকরি পাওয়া হওয়াটা হবে বোকামি। এই
তীব্র প্রতিযোগিতার যুগে, কথা কি বুঝছেন? অমুক চাকরি ছাড়া করবোই না, তমুক চাকরি ছাড়া হবেই না, এগুলো ভুলে যান। প্রথম চয়েস করেন যে কোনো মূল্যে আল্লাহ জানি আমাকে একটা রুটি রুজির ব্যবস্থা করে, তাইলে তো আপনি মাস শেষে একটা বেতন পাচ্ছেন, মাথা ঠান্ডা হচ্ছে। এরপর চেষ্টা করেন যে আরেকটু পছন্দ মতো জবে যেতে পারি কিনা, কথা কি বোঝেন নাই? এর জন্য চয়েস করবেন প্রথম টার্গেট আল্লাহ আমি জানি দ্রুত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাই। এটা একটা অভিশাপ ভাইয়া। যদি আমিও ওয়ান কাইন্ড অফ বেকার, আবার এক অর্থে বেকার না, কারণ আমি আপনাদের পরে টাকা পয়সা পাচ্ছি না এবং ইনশাআল্লাহ অনেক হ্যান্ডসাম অ্যামাউন্টই পাচ্ছি। তার মানে যদি আপনি কোনো কাজের ভিতর না থাকেন, মানে ফ্লো মানে টাকার ভিতর না থাকেন, আপনার ভিতর ফ্রাস্ট্রেশন চলে আসবে। এগুলো হচ্ছে অনেক তাত্ত্বিক কথা। অর্থই অনর্থের মূল, অতিরিক্ত অর্থ অনর্থের মূল। অর্থ কোনোদিন অনর্থের মূল না। অর্থ যদি অনর্থের মূল হইতো তাহলে কোনো মানুষই না খায় মরতো না, কোনো মানুষই বিনা চিকিৎসায় মরতো না। অর্থ যদি অনর্থের মূল হইতো তাহলে কোনো মানুষ কি বিনা চিকিৎসায় মরতো? কোনো মানুষ না খায় মরতো? অতিরিক্ত অর্থ হচ্ছে অনর্থের মূল। তার মানে অর্থ অনর্থের মূল, এগুলো হচ্ছে ভাবের কথা, তাত্ত্বিক কথা, যেগুলোর কোনো বাস্তবতার সাথে মিল নাই। এর জন্য টাকার ফ্লোর ভিতরে আপনি যখন থাকবেন আপনার ভিতর কনফিডেন্স আসবে না। এবং অবশ্যই সৎ উপায়ে ইনকাম করার চিন্তা করবেন। আল্লাহ যদি সৎ উপায়ে আপনি পরিশ্রম করেন, যেই সেক্টরেই কাজ করেন না কেন, আপনার সেই সেক্টরে আল্লাহ আপনাকে রিজিকে বরকত দিবে, রহমত দিবে। কথা কি বুঝতে পারছেন ভাই? আমি হচ্ছে নিজের জীবন এবং হচ্ছে অনেক উপলব্ধি করার সুযোগ পাইছি। আমার বাবার সাথে অনেকদিন আমি হসপিটালে ছিলাম, তো আমি 7 থেকে 8 জন পেশেন্টকে আমার চোখের সামনে মারা যাইতে দেখছি। কথা বুঝছেন? এই মাত্র 20 দিনের ব্যবধানে আমার বাবার হচ্ছে যতগুলো লাইফের ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, আইসিইউ, এইচডিইউ, আইসিইউ, অ্যাম্বুলেন্স, লাইফ সাপোর্ট, সব কিছু আমার দেখা হয়ে গেছে। কারণ আমার বাপ লাইফ সাপোর্টে পর্যন্ত যাওয়া লাগছে, লাইফ সাপোর্টে সে মারা গেছে। আমি অনেক জীবনের মিনিং এবং অনেক কিছু উপলব্ধি করার শিক্ষা পাইছি। এখান থেকে আমি যা বুঝছি, অর্থ কোনোদিন অনর্থের মূল না, অতিরিক্ত অর্থ অনর্থের মূল। যে কোনো মূল্যে একটা রুটি রুজির সদ্ব্যবস্থা থাকতে হবে। সম্মান হচ্ছে নিজের কাছে। আপনি যদি আপনার নিজের পেশারে সম্মানজনক মনে করেন তাহলে এই পেশাটা সম্মানজনক। আপনি দুইভাবে জীবনটা দেখতে পারেন, আমি তো এর থেকেও ভালো থাকতে পারতাম, এটা মানে হচ্ছে আপনি উচ্চাবিলাসী। আমি তো এর থেকেও খারাপ থাকতে পারতাম, এটার নাম হচ্ছে শুকরিয়া। মানে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন যে আপনার তো আল্লাহ এর থেকে আরও কঠিন পরীক্ষা দিতে পারতো। তার মানে আমি এর থেকে খারাপ থাকতে পারতাম। এইটা যখন আপনি রিয়ালাইজ করবেন, আপনি মানসিকভাবে কখনো অশান্তিতে থাকবেন না। আর যখন আপনি বলবেন যে আমি তো এর থেকে আরও ভালো থাকতে পারতাম, তখন আপনি যতই ভালো থাকেন তাহলে আপনি কখনোই এর থেকে বেটার থাকতে পারবেন না। এখন মনে করেন একজন লোক একজন সুন্দরী মেয়ে বিয়ে করছে, খুবই দেখতে সুন্দরী। এখন সে যদি চিন্তা করে আমার বোর থেকেও তো সুন্দরী মেয়ে আছে, তাহলে যদি সে ক্যাটরিনারে বিয়ে করতো, ক্যাটরিনার থেকে কি সুন্দরী মেয়ে নাই? আর একজন হচ্ছে তুলনামূলক কম সুন্দর একজনের বিয়ে করছে, সে যদি এটা নিয়ে স্যাটিসফাইড থাকে তাহলে তার বউরই তার সত্যি পৃথিবীতে সুন্দরী মনে হবে। তাহলে বিষয়টা হচ্ছে আপনি যেই অবস্থানে আছেন এই অবস্থানে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। সুস্থতার উপরে বড় কোনো নিয়ামত নাই। এবং এরপর হচ্ছে একটা রুটি রুজির ব্যবস্থা যেটা সতর্কই হওয়া উচিত। আমার দৃষ্টিতে এটাই লাইফের ফিলোসফি হওয়া উচিত। আমি একসময় ভাই অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, এটা আমি অহংকার করে বলতেছি না, আমি আমার রিয়ালাইজ থেকে বলতেছি। আমি কিন্তু আমার পর্যায়ে যাইতে পারি নাই। আমার শিক্ষা এবং আমার অবস্থান যেখানে ছিল, আমি বরিশাল জেলা স্কুলের 3rd বয় ছিলাম। আমার ক্লাসের 1st বয় হচ্ছে এফসিপিএসে অলরেডি ইএনটিতে স্পেশালিস্ট হয়ে গেছে, যে আমার হচ্ছে ক্লাসের 1st বয়। মানে বাংলাদেশের সে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইয়ংগেস্ট হচ্ছে এফসিপিএস কমপ্লিট করা ডাক্তার। আমার ক্লাসের 2nd বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে মোস্ট গ্লোরিয়াস স্টুডেন্টের একজন ছিল, মানে সে ভর্তি পরীক্ষায় 7th হয়েছে। সে তার পর্যায়ে চলে গেছে, আমি ছিলাম 3rd বয়, আমি এখন আপনাদের পড়াই। আমি কিন্তু এটা নিয়ে বিন্দুমাত্র আমার মধ্যে অনুতাপ নাই, অনুশোচনা নাই, এমনকি আমি হতাশও না। কারণ আমি আপনাদের সৎভাবে পড়াই, সৎভাবে পড়ানোর মাধ্যমে যে টাকাটাই উপার্জন করি সেটা দিয়ে আমার জীবন জীবিকা চলতেছে। তাহলে আমি তো অনেস্টভাবে চলতেছি, তাহলে আমি কেন আমার নিয়ে হতাশ হবো? যদি আমি আমার নিয়ে হতাশ হই, আমি তো আমার উপরের 2 জনের কথা বললাম, 1st আর 2nd-এর, তাহলে আমার নিচের জনরা কোথায় আছে? আমি যদি সেই কম্পেয়ারে যাই আমি কিন্তু কোনোদিন ভালো থাকবো না। এই জন্য লাস্ট কথা হচ্ছে, আল্লাহ যেই অবস্থায় রাখুক, যেখানেই রাখুক, সবসময় শুকরিয়া আদায় করবেন, কোনো কিছু নিয়ে হতাশ হবেন না, চেষ্টা পরিশ্রম করবেন। সবাই দিন শেষে চাকরি পাবে না, লেগে থাকা মানেই চাকরি পাওয়া না, এটা হচ্ছে ভুল কনসেপ্ট। চাকরি পান বা না পান, আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেবে। নিজের মেধাযোগ্যতার পরিচয়ে কাজে লাগান, স্রোতে গা ভাসাবেন না। স্রোত মানে ট্রেন্ড, কি ট্রেন্ড চলতেছে? অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, আগে দেখেন ওই পর্যন্ত যাওয়ার মতো যোগ্যতা আপনার আছে কিনা, ওই পরিমাণ ধৈর্য আপনার আছে কিনা। দিন শেষে একজন অ্যাডমিন ক্যাডার বা একজন পুলিশ ক্যাডার হইতে কী পরিমাণ তার ডেডিকেশন, কী পরিমাণ তার হচ্ছে স্যাক্রিফাইস, এগুলো কিন্তু আমরা দেখি না। আমরা তো সাকসেসটা দেখতেছি, কিন্তু তার এটা অ্যাচিভ করতে কী পরিমাণ পরিশ্রম করা লাগতেছে এটা কি আমরা দেখতেছি? আপনি কেমন কথা বলেন নাই? এর জন্য সফলতার গল্পটাই আমরা সবাই দেখি, সফলতার পিছনের সিনারিটা কিন্তু আমরা জানি না। এর জন্য আমার ব্যক্তিগত যেটা সাজেশন, লেগে থাকা, স্রোতের সাথে গা ভাসানো, এগুলো থেকে বেরোয় আসেন, নিজের মতো করে আগান।
যেটা আপনার জন্য ভালো, আল্লাহ প্রত্যেকেরই কোনো না কোনো স্কিল দিছে, যে স্কিলটা দিছে সেই স্কিলটা কাজে লাগান। অনেক লোক আছে যারা হচ্ছে, আমি যখন ঢাকায় থাকি, আমি যেই ঢাকায় থাকি এখানে অনেক আলিশান ফ্ল্যাট আছে যার মালিক হয়তোবা মেট্রিক পাস করে নাই। আপনি কি আমার কথা বুঝছেন? যার যেই ফ্ল্যাটটার মালিক মেট্রিক পাস করে নাই, সে একটা আলিশান ফ্ল্যাটের মালিক। তার ফ্ল্যাটে যারা ভাড়া থাকে তারা হচ্ছে হয় বুয়েট থেকে গ্রাজুয়েট করা অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েট করা। তাহলে আপনার সফলতার মিনিং কি? সফলতার কোনো সংজ্ঞা নাই। কথা কি বুঝছেন? সব কিছুর সংজ্ঞা আছে কিন্তু সফলতার কোনো সংজ্ঞা নাই। আচ্ছা, অনেক কিছু বললাম, এই পর্যন্ত থাকেন। আর ভাইয়ের জন্য দোয়া করেন যাতে কিছুটা হইলেও নীতিবান শিক্ষক হইতে পারি। কথা বুঝছেন? আমি শিক্ষকতা টাকার জন্য করি ভাইয়া, এই জায়গায় কোনো ডাউট নাই। এবং যতদিন পর্যন্ত শিক্ষকতা করব টাকার জন্যই করব, যতদিন পর্যন্ত বাণিজ্যিক শিক্ষক থাকবো। যেদিন হচ্ছে বাণিজ্যিক শিক্ষকতা ফাইরে দেবো সেদিন তো সব ফ্রি, কোর্স ফ্রি, ক্লাস ফ্রি, সবই ফ্রি। যেদিন হচ্ছে আমি মানব সেবায় নামবো। কথা বুঝছেন? যেহেতু আমি হচ্ছে বাণিজ্যিক শিক্ষক, এর জন্য আমার সব কিছুর পিছনেই অর্থ একটা ইন্টেনশন। আমি অন্যদের মতো বলি না, আমি জ্ঞান বিতরণ করতে আমার ভালো লাগে। শিক্ষকতা আমার নেশা, শিক্ষকতা আমার প্রথম দিন থেকে পেশা ছিল। কারণ আপনার আমি একটা কথা বলি, লাস্ট কথা বলি, যেহেতু কথা কানেক বলছি। আমি যেই বয়সে ফার্মগেটে গেছি 2009 সালে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন কিন্তু আমার হচ্ছে আমার কোনো যদি এক প্রেয়সী থাকতো তার নিয়ে আমার টিএসসিতে ঘুরতে যাওয়ার কথা। আমি সেটা ঘুরতে না, যেহেতু ফার্মগেট আমি 2009 সালে গেছি, আমি কিন্তু ফার্মগেটকে ভালোবাসা যাই নাই। এখন আমি 2021 সালে, হ্যাঁ একটু পরে আল্লাহ নামলে যশ খ্যাতি অর্থ সবই কম বেশি হয়েছে। এখন যদি আমি তাত্ত্বিক জ্ঞান দেওয়া শুরু করি, আরে পড়ানো তো আমার নেশা, তাহলে আমি 2009 সালে আমার প্রেয়সীর ডাকের হাতছানি উপেক্ষা করে আমি ফার্মগেট যেতাম? আপনি আমার কথা বুঝছেন? একদম সত্য কথা এটা। ফার্মগেট আমরা কেউ ভালোবাসা যাই নাই, কোচিংয়ের শিক্ষকতাকে আমরা ভালোবাসা করতে আসি নাই। আমাদের বাপের অনেক টাকা থাকলে আমরা কোনোদিন কোচিংয়ের মাস্টারি করতাম না। আপনি তো যেই পরিমাণ গালিগালাজ করেন, এরপর কি পড়ানো সম্ভব? তারপর পড়াই কেন? কারণ এটা আমাকে পড়াতে হবে, এটার মাধ্যমে আমাকে অনেককে ভালো রাখতে হবে। এর জন্য এটা হচ্ছে আমার এখন আর শুধু নেশা হইতে পারে না, এটা আমার পেশা। সুতরাং টিচারকে রেসপেক্ট করেন। কমার্শিয়াল লোক, সে কি সার্ভিস ঠিক মতো দিচ্ছে? সে কি তার কমিটমেন্ট রক্ষা করতেছে? সে তার কমিটমেন্ট যদি রক্ষা করে, সে তার সার্ভিস যদি ভালো দেয়, আপনার সমস্যা কি? আর সে তো আপনার বাধ্য করতেছে না পড়াতে। যদি তার কাছে পড়তে মন চায় পড়েন, পড়তে না চাইলে ইগনোর করেন। আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা তো বাধ্য না আমার কাছে পড়তে। আর এমন তো গভর্নমেন্ট কোনো নিয়ম করে নাই যে রাহাতের কাছে না পড়লে চাকরি পাবেন না, এই নিয়মও নাই। তার মানে সহজ সামারিটা হচ্ছে, একজন কমার্শিয়াল টিচার তার নিজের সোজা বাংলা তার রুটি রুজির জন্য পড়ায়। আপনার ভালো লাগলে পড়বেন, না লাগলে পড়বেন না। তার কমিটমেন্ট ডেডিকেশনে কোনো যদি ঘাটতি থাকে, এটা নিয়ে মারাত্মক সমালোচনা করবেন যে আপনি কমিটমেন্ট দিচ্ছেন এটা রক্ষা করেন নাই, কথা বলছেন এটা রক্ষা করেন নাই। আমি তো ভাই সব প্ল্যাটফর্ম অনলাইনে বলতেছি, সব রেকর্ডেড। কথা বলেন নাই, টাকার অ্যামাউন্টে ক্লাস সংখ্যা লিখে দিতেছি, ক্লাস শেষে গুইনা দেখেন ক্লাস কি করে নিছি কিনা। না নিলে প্রশ্ন করেন, লিখলেন তো 60টা ক্লাস নেবেন, নিছেন তো 40টা, লিখছেন তো 10টায় ক্লাস নেবেন, নিছেন তো প্রত্যেকদিন ক্লাস 10:30টায়। আপনি কি আমার কথা বলেন নাই? এর জন্য ভাই আমাদের একটু রেসপেক্ট করেন। দিন শেষে আমরাও মানুষ, আপনাদেরই ভাই, আপনাদেরই হচ্ছে বন্ধু, আপনাদেরই কারো বড় ভাই, আপনাদেরই হয়তো বা বয়সে এখনও ছোট, কারো না, সবারই বড়। অনেক কিছু আজকে বললাম ভাইয়া, কিছু মনে করেন না, কথা যদি কেউ অন্য অর্থে ইয়ে করেন। আর লেগে থাকাটা আমি কখনো মিনিং মনে করি না। পরিশ্রম করেন, ধৈর্যের সাথে চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।